শেষমেশ বিয়েটা ভাঙতে বাধ্য হলেন কনেপক্ষ। অনুষ্ঠান মঞ্চে সকলের সম্মুখে বরের মুখোশ খুলে দিয়ে ঠায় দাঁড়িয়ে তিয়াশা। বিয়ের কোণে তখন বিহম্বল তাকে। খানিক আগে চেঁচিয়ে উঠছিল তিয়া, রীতিমতো খুন করার জন্য হাঁসফাঁস করছিল সে। পরিস্থিতি খারাপ দেখে চেপে ধরল ওর বন্ধু আওয়ান। আমাকে ছাড়, এই হারামির বাচ্চাকে আমি মেরেই ফেলবো। আমাকে কাল বিয়ে করবে বলে আজ এখানে বিয়ে করতে এসেছে। ছাড় আমাকে, জানোয়ার, তোকে তো জুতো পিটা করবো আমি। রৌনকের অবস্থা কাহিল, পরিস্থিতি সামলানোর উপায় খুঁজে পাচ্ছে না। তিয়া যেন আরো রেগে যায়। স্টেজের সামনে থাকা ফ্লাওয়ার বাসগুলো ভেঙেও শান্তি হয়নি তার। কনের সামনে গিয়ে থেমে যায়, মেয়েটির দিকে আঙ্গুল তুলে বলে, এই মেয়ের জন্য? হ্যাঁ, এই মেয়ের জন্য তুই আমার সাথে প্রতারণা করলি? হারামি জানোয়ার, আজ তোর বিয়ে করার স্বাদ মেটাবো আমি। মেয়েটার গলা চেপে ধরে তিয়া। সবাই চেঁচিয়ে উঠে। রৌনক ছুটে যায় সেদিকে। এবার কনেকে ছেড়ে রৌনকের উপর হামলা করে। রৌনকের জিভ বেরিয়ে আসার উপক্রম। আওয়ান এতক্ষণ মুখ টিপে হাসলেও এবার তিয়াকে আটকায়। তিয়ার থেকে ছাড়া পেয়ে বারবার শ্বাস নেয় রৌনক। সকালে ছুটে আসে ওর দিকে। কি হচ্ছে বুঝতে পারছে না। একজন লোক চেঁচিয়ে উঠলেন, সম্ভবত কনের বাবা তিনি। কি হচ্ছেটা কি? এই মেয়েটাই বা কে? এভাবে হামলাই বা করছে কেন? আঙ্কেল, আমি আপনাকে পরে বুঝাবো। আগে কি বোঝাবি তুই? কি বলবি ওনাদের? কথা বলতে বলতে রৌনকের কাছে চলে এসেছে তিয়া। আমানের ইচ্ছে হচ্ছে মাটিতে গড়াগড়ি খেতে, তবে খুব কষ্টে হাসি থামিয়ে রেখেছে। রৌনকের কলার চেপে ধরে গালি প্রদান করলো তিয়া। হারামির বাচ্চা, মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না, তাই না? জিভ দিয়ে পানি পড়ে, শুধু টাকা চাই তোর। দেখো তিয়া, ভাষা খারাপ করবে না বলে রাখলাম। দাঁতে দাঁত চেপে বলল রৌনক। তিয়ার রাগ বাতাসের গতিতে বৃদ্ধি পেল। সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল রৌনককে। ধাক্কা সামলাতে না পেরে বরাসনের নিচে পড়ে গেল রৌনক। এতক্ষণ পর বিয়ের কোণে তথা জারিন মুখ খুলল। কি হচ্ছেটা কি এসব? আমাকে কি পাগল মনে হয় সবার? আর রৌনক, এসব কি? কে এই মেয়েটা? জারিন, আমি। রৌনক কথা পূরণ করতে পারেনি, তার পূর্বেই অট্টহাসিতে ফেটে পড়ল তিয়া। সকলের দৃষ্টি এখন ওর উপর। কিয়ৎক্ষণ বাদে বলল তিয়া, এই হারামির উদ্দেশ্য হলো টাকা। যে যত বেশি টাকা দেবে তার সাথে রিলেশন করবে। মানে? বোঝাচ্ছি আমি। এই যে ভোলা ভালা সুন্দর চেহারাটা দেখছো, এর পেছনে লুকিয়ে আছে এক নিকৃষ্ট মানুষ। একটু থামল তিয়া। আমানের দিকে তাকাতেই আমান ইশারায় আশ্বস্ত করলো। তিয়া বলা শুরু করলো, প্রথমে তোমাকে সাহায্য করবে, তারপর নানা বাহানা পাকিয়ে তোমার থেকে টাকা নিবে, কথার জালে ফাঁসিয়ে প্রেমের ফাঁদে ফেলবে, আর সর্বশেষ যেখানে সুবিধা পাবে সেখানেই বিয়ে করবে অথবা বিয়ের অভিনয় করবে। তোমার টাকা শেষ হয়ে গেলে প্রয়োজনে তোমায় বিক্রি করে দেবে এই লম্পটটা। রৌনক শুকনো ঢোক গিলল। তিয়াকে না থামালে সর্বনাশ হয়ে যাবে। তিয়ার দিকে এগোতে গেলেই বাধা হলো আমান। ফিসফিস করে বলল, বেশি বার বেরো না খোকা, ঝড়ে পড়ে যাবে, খেলা তো সবে শুরু। কটমট করে উঠল রৌনক। সেসব দেখার সময় সুযোগ নেই কারো। সবার দৃষ্টি তিয়াকে ঘিরে। তিয়া বলছে, আমার সাথে রিলেশন করে অন্য মেয়েকে বিয়ে করতে এসেছে। এই যে একটু আগে আমাকে বললো তোমার বাসায় না মানলে কালকেই বিয়ে করব আমরা, অথচ এদিকে বর্ষে যে আছেন উনি। না জানি আরো কতজনের সাথে প্রতারণা করে চলেছে। আঙ্কেল, এই মেয়েটা মিথ্যা বলছে। মিথ্যে বলছি আমি? ওয়েট, দেখাচ্ছি প্রমাণ। ফোন বের করলো তিয়া। রৌনকের ভয়েস রেকর্ডটা শুনিয়ে দিল সবাইকে। রাগে আক্রোশে ফেটে পড়ল জারিন। গলায় থাকা মালাটা দুমড়ে মুচড়ে ফেলে দিল। রৌনক বারবার চেষ্টা করছে ওকে থামাতে, কিন্তু ওকে তোয়াক্কা না করে চলে গেল জারিন। মাথার চুলগুলো খামচে ধরল রৌনক। ওর সম্মুখে একদলা থুতো ফেলে চলে গেল তিয়া। খিটমিট করে হেসে উঠল আওয়ার। রৌনকের ব্লেজারের কলার ঠিক করে দিয়ে বলল, খেল খতম জামাই রাজা। আওয়ান, তোকে আমি। আহ আহ, আওয়ান নয়, বল আরহাম আওয়ান। বেটা শুধু সারনেমে ডাকে কেউ? গিভেন নেম কি তোর বাপ এসে বলে যাবে? মুখ সামলে কথা বলো আওয়ান। বিগ জিরো ম্যান, তোর মতো মানুষের সাথে কথা বলতেই আমার গা ঘিন ঘিন করে। রৌনকের টাইটা জোরে গলায় লাগিয়ে দিয়ে ছুট লাগায় তিয়ার পানে। তিয়া কাঁদছে। চোখের পানি নাকের পানি এক করে নিয়েছে। মনোযোগ পেতে খ্যাক খ্যাক করে কাশলো আওয়ান। তিয়া গড়গড় করে বলল, দেখ, তুই আমাকে লেগ পুল করবি না একদম, তাহলে আমি পানিতে ঝাঁপ দিয়ে মরে যাব। হ্যাঁ আসছে, আমার পানিতে ঝাঁপ দিয়ে মরে যাওয়া ত্যাগী। আমি এখন মজা করার মুডে নাই, একা থাকতে দে আমায়। থাক, একা বারণ করছে কে? আওয়ান প্লিজ। বিরক্তিকর শব্দ করে একটু দূরে অবস্থান করলো আওয়ান। ওপাশ থেকে নানান রকমের কান্নার আওয়াজ কানে এসে লাগছে, যেন মেঘ ডেকেছে আর বৃষ্টিও সাড়া দিয়েছে। তাই তো অঝোর ধারায় কেঁদে চলেছে তিয়া। পরিবেশের বাতাবরণ মিহি সুন্দর আজ। আকাশে মেঘ জমেছে, যেমন তেমনই জমে আছে রোদ্দুর। ছোট সময়ে বায়ুমণ্ডলের এই বিশেষ রূপটাকে কত ধরনের ছড়াতে সাজাতো তিয়া। হালকা রোদ্দুরের মাঝে যখন বৃষ্টি পড়তো তখন বলতো, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে। কৃত্রিমতা থেকে প্রকৃতিকে বেশি অনুভব করে তিয়া।
ওর মনে হয় মেঘ আর বৃষ্টির খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। এই যে মেঘ ডাকলেই বৃষ্টি চলে আসে, সবকিছু তুচ্ছ করে। হাত দুটো বুকে চেপে ধরে এক ফালি শ্বাস নিল সে। বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে সে ঘ্রাণ নাকে প্রবেশ মাত্র কম্পন সৃষ্টি করলো ওর দেহ। বাতাস, তুই কি বিড়বিড় করে হবি আমার বলল, প্রাণ? মেঘেটাকে বৃষ্টি যেমন সাড়া দেয়, তেমন তুই কি আমার ডাকে সাড়া দিবি? মেঘ বৃষ্টির মতো করে কি আমরা একটি গল্প লিখতে পারি না? এতটাই তুচ্ছ আমি? মেয়েটার কথায় ব্যথা ছড়িয়ে বলল। মৃদু হাসির ছন্দ এঁকে ঘরে প্রবেশ করলো আওয়ান। তিয়া বুঝতে পারলো অসময়ে কে এসেছে। কাউচের উপর গায়ে লে দিয়ে আওয়ান বলল, কিরে আজকাল হিংসে করছিস খুব? কিসের হিংসে? কার সাথে হিংসে করছি আমি? ওই যে বললি মেঘ বৃষ্টির মতো কেউ তোর ডাকে সাড়া দিবে কিনা। কেউ বলিনি, বলেছি বাতাস আমার সঙ্গ দেবে কিনা। বেশি বেশি বলিস না তো। অবশেষে বায়ুমণ্ডলের সাথে প্রেম করার শখ জেগেছে। তা বায়ুমণ্ডলের কয় স্তর আছে জানিস তো? দেখ আওয়ান, আমার ভালো লাগছে না, প্লিজ যা এখন। ধপ করে কাউচ ছেড়ে উঠে গেল আওয়ান। তিয়া কোনো প্রতিক্রিয়া করলো না, ঠোঁট দুটো ক্রিশ করে সুর বাজালো। তিয়াকে উদ্দেশ্য করে বলল, বয়েই গেছে আমার। এসেছিলাম কারণ আন্টি বলল তুই নাকি ছ্যাঁকা খেয়ে পাকা না হয়ে খাবারে উপর অভিমান করেছিস, তাই ডাকতে এসেছিলাম। হয়েছে, এবার যা তুই। আগে খাবার শেষ করবি, তারপর যাব আমি। আওয়ান প্লিজ যা, একটু একা থাকবো আমি। তোর সাথে কেই বা থাকতে চেয়েছে? দেখ, যা আসছি আমি। স্মিত হাসি ফুটালো আওয়ান। আঙুল উঁচিয়ে বলল, পাক্কা? না, ছয় ছক্কা। শব্দ করে হেসে উঠল দুজনেই। তিয়া তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে আগালো। ওর জীবনে আমানের অবস্থান কিছুটা মেঘনা চাইতেই জলের মতো, হুটহাট মন ভালো করে দিবে। তবে অনাকাঙ্ক্ষিত ধাক্কাটা এখনো সামলাতে পারেনি। হাজার হোক, রৌনকের প্রতি একটা অনুভূতি তো ছিলই, তাই না? জীবনে বিরহ বেড়ে গেলে মানুষ রবি ঠাকুরের গান শুনে, আর তিয়া তার বিপরীত নিয়মে গিয়ে জাস্টিন বিবারের গান শুনে চলেছে। সাউন্ড এত বেশি যে ঘরে ঢুকেই কান চেপে ধরল আওয়ান। জীবনের সব থেকে বড় ফুল মেয়ে বন্ধু। এই মেয়েরা জীবনদশায় প্রচন্ড আবেগী হয়, আর এদের আবেগ সামলানোর মতো বিশাল দায়িত্বখানা উড়ে এসে জুড়ে পড়ে ছেলে বন্ধুর ঘাড়ে। সাউন্ড বক্স অফ হতেই বিছানা থেকে মুখ তুলে তাকালো, কিন্তু আওয়ানকে দেখে ও কোনো রকম প্রতিক্রিয়া না দিয়ে ঠায় শুয়ে রইল আগের মতো। কোমরে হাত গুজে আওয়ান বলল, ভার্সিটি যাস না কেন? মন চায় না। সামনে যে টেস্ট পরীক্ষা আর তারপর ফাইনাল, সেই ধ্যান আছে? আছে। যা, এখন বিরক্ত করিস না। দেখ তিয়া, এই ঝড় বৃষ্টির মাঝে এসেছি শুধু তোর মুড ঠিক করতে। আমার কথাটা শোন। তুই আমার মুডটা আরো নষ্ট করে দিয়েছিস। আশ্চর্য, মানুষ কি আর প্রেমে ছ্যাঁকা খায় না? কয়জন এমন বিরহ পালন করে বলতো? তুই কি যাবি না আমার সামনে থেকে? না, যাব না। দুজনেই নাছোড়বান্দা, কেউ কাউকে এক চোখ ছাড় দিতে রাজি নয়। আকাশে মেঘ ডেকে চলেছে, এখনই বৃষ্টি এসে আলিঙ্গন করবে ধরায়। সামনেই ফাইনাল পরীক্ষা। পড়াশোনায় ঢিল দিলে যাতা হতে পারে। কেউ চায় না তার জীবন থেকে একটি বছর বৃথা যায়। তাহমিদার সাথে কথা বলছে আওয়ান। সেই আলোচনা শোনার জন্য কান পেতে আছে তিয়া, তবে এতে তেমন সুবিধা করা গেল না। কথা শেষ করে ড্রয়িং রুমে এলো। তিয়া রিমোট দিয়ে চ্যানেল পাল্টে খাবার খেতে লাগলো। টিভিতে কার্টুন চলছে এখন, অথচ কার্টুন পছন্দ নয় মোটেও। সবটা বুঝতে পেরে অন্তরালের অযাচিত দীর্ঘশ্বাস লুকালো। ছাতা খুলে নিয়ে বাসা থেকে বের হয়ে এলো। দরজার কাছে এসে থামলো তিয়া। আওয়ান গেটের কাছে দাঁড়িয়ে আছে। ছাতা থাকা সত্ত্বেও শরীরের এক অংশ ভিজে একাকার। চোখ মুখ কুচকে রইল কিছুক্ষণ। আওয়ান আবার ফিরে এলো। তিয়া কোনো প্রশ্ন করবে তার আগেই কিছুটা পানি ছিটিয়ে দিল ওর গায়ে। এটা কি হলো? বৃষ্টির সাথে বন্ধুত্ব? যত সব। কাল ভার্সিটিতে 2টো বাজে পার্টি আছে, তুই না আসলে আমি কিন্তু ফিরবো না আর। যাব না আমি। তিয়া, আই এম সিরিয়াস। আমিও। মেইন গেটের কাছ থেকে তুমুল গতিতে হর্নের শব্দ করে যাচ্ছে জিমাম। এই ঝড় বৃষ্টির মাঝে পরম নিরুপদ্রবে ঘুমিয়েছিল নিজ বাসাতে, তবে বন্ধুর প্রয়োজনে ছুটে আসতে হলো তাকে। ছাতাটা গুটিয়ে নিয়ে গেটের কাছে এলো আওয়ান। জিমামের অন্তরালে বিরক্তি, তবে চোখে মুখে তার প্রকাশ নেই। বাইকের পেছনে বসতে সুরসুর গতিতে চলতে লাগলো বাইক। দুই বন্ধুই বৃষ্টিতে ভিজে চিপচিপে। কাক ভেজা হয়ে ফিরেছে আওয়ান। ছোট বোন আরশি একের পর এক প্রশ্ন তুলে যাচ্ছে, যার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছে না ছেলেটা। তোয়ালে দিয়ে মাথা মুছে ভেতরে চলে এলো। এক হাতে শার্ট প্যান্ট রেখেই আরশি আবার প্রশ্ন করলো, সত্যি করে বল তো ভাইয়া, এই যে ঝড় বৃষ্টির মাঝে কোন রাজকার্য সম্পন্ন করে এলি? কেন, তুই জেনে কি করবি? বৃষ্টির পানি তো তোর ভালো লাগে না, অথচ সেই বৃষ্টির মাঝেই বের হয়ে গেলি হঠাৎ। তো এটা নিয়ে এত মাতামাতির কি আছে? সেদিন যে আমি বললাম পাশের দোকান থেকে একটা ফেস প্যাক এনে দে, তখন তো বৃষ্টির দোহাই দিলি। দিয়েছিলাম। তাহলে আজ কি করে গেলি? তুই বুঝবি না গাধা। এখন ধর তো ফোন আর ওয়ালেট, পুরো ভিজে গেছে ফোন। কে জানে অক্ষত আছে কিনা।
আরুষির কপালে হালকা করে চাপড় মেরে বাথরুমে ছুট লাগালো সে। এই ভরা সন্ধ্যাতে কাক ভেজা শরীরে ঘরে এসেছে, সেটা যদি কোনোভাবে মায়ের নজরে পড়ে তাহলেই লঙ্কাকাণ্ড ঘটে যাবে, যা কাম্য না। তামজিৎ খন্দকারের একমাত্র সন্তান তিয়া, জীবনে না পাওয়া বলতে কোনো অপশন নেই। প্রয়োজনের আগে সবকিছু দেখেছে, সেই হিসেবে এক লম্পট ছেলের জন্য শোক পালন করা বোকামি ব্যতীত আর কিছুই নয়। তবে এত সহজে ট্রমা থেকে বের হতে পারছে না, সারাক্ষণ ক্ষুধার্ত বাঘিনীর মতো প্রতিশোধের অনল বয়ে চলেছে। এত বড় প্রতারণার শিকার আগে কখনো হয়নি যে, তাই বক্ষস্থলটা একটু বেশিই বিক্ষত। সকাল থেকে 2 বার খাবারের জন্য ডেকেছেন তাহমিদা, তবে বিছানা থেকে দেহপিঞ্জ সরছেই না। আবারও ডাক দিলেন তিনি, অলস ভঙ্গিতে উত্তর করল তিয়া। আমি আরো ঘুমাবো মা। সে কি কথা, তাহলে ভার্সিটি যাবি কখন? আমি তো ভার্সিটি যাব না আজ। মেয়ের জবাবে সন্তুষ্ট হলেন না তিনি, তাই ছুটে এলেন এক প্রকার। তিয়াসার রাগ অভিমান সম্পর্কে খুব ভালো করে জ্ঞাত, তাই অনুনয় করে বললেন, কাল কত আশা নিয়ে বাসায় এসেছে ছেলেটা, আর আমি তো খুব জোর দিয়ে বলেছি যাবি তুই। বিষয়টা কেমন দেখায় না এখন? আমাকে না জিজ্ঞেস করে কেন বলো এমন কথা? দেখ মা, জীবনটা অনেক বড়। বয়স কত তোর? মাত্র জীবন দেখতে শুরু করেছিস, এখনই ভেঙে পড়েছিস? আমি ভেঙে পড়িনি মা, শুধু রাগ হচ্ছে খুব। আমার সাথে এমনটা কি করে করলো? আহা, জাহান নামে যাক না সেসব। এখন বিছানা ছেড়ে উঠ, ফ্রেশ হয়ে নাস্তা কর, তারপর ইচ্ছে হলে ভার্সিটি যাবি, না হলে না। তাহমিদার কথাকে সম্মান করে বাথরুমে গেল তিয়া। আয়নার কাছে আসতেই রৌনকের চেহারা মনে হলো। আক্রোশে হাতে থাকা পেস্ট বক্স ছুঁড়ে মারল, ঝনঝন শব্দ তুলে কয়েক টুকরো হয়ে গেল মিরর। এক অংশ লেগে আছে আর তাতে নিজের মুখচ্ছবির অস্পষ্ট কিছু অংশ দেখা পেল, যা ভয়ঙ্কর তিমিরাচ্ছন্ন। খিটমিটে মেজাজের মেয়ে শানি, সকলের কাছে এমন বিরূপ প্রকৃতিতেই পরিচিত। মুখে হাসি রাখা পাওয়া যেন কোনো বিরল কাহিনী। সকলের ভালো মুডকে নষ্ট করে দিতে পারে মুহূর্তেই, তাই বন্ধুরা তেমন একটা পছন্দ করে না ওকে। তবে আওয়ান সবার থেকে আলাদা, সানিনকে খুব আগলে রাখে। মেয়েটার মন বোঝার শক্তি যেন সৃষ্টিকর্তা একমাত্র ওর মাঝেই বপন করে দিয়েছেন। অবশ্য এতে বাকিরা অনুরাগ শূন্য, তবুও সবাই এগিয়ে চলেছে মানিয়ে নেওয়ার এক নিষ্ফল চেষ্টায়। হে, সকলের কি অবস্থা? ভালো। আজ এত লেট কেন তোর? আসলে আমার কাজিন এসেছে, ওর সাথে আড্ডা দিতে গিয়ে লেট হয়ে গেল। কিন্তু আওয়ান কোথায়? আসেনি আজ? এসেছে তো। আসছে যখন তো কোথায় মহারাজ? সেটা তো ঠিক জানি না। চারপাশে একবার চোখ বুলিয়ে বসলো সানিন। মডার্ন ফ্যাশনে চলাফেরা করে সবসময়, সেই কারণে পাছে লোকে নানান কথাই শোনায়, তবে সামনে কারো টু শব্দটি নেই। হে আওয়ান। সানিন, ওয়াও, তুই আজ এলি যে? সূর্য ঠিকঠাক উদয় হয়েছে তো? বেশি বেশি হচ্ছে, এমনিতেই আসতাম কাল থেকে। তবে শুনলাম কি যেন পার্টি হচ্ছে আজ। ভালোই করেছিস, আসলে আমি তো বেমানুম ভুলে গিয়েছিলাম তোর কথা। কথাটা বলতেই হাসতে শুরু করেছে আওয়ান। এই হাসিটা বিশেষ পছন্দ হলো না সানিনের, তবে সেগুলোকে গায়ে মাখলো না এই সময়, বরং ব্যাগ থেকে একটা বক্স বের করে বলল, এটা তোর। কিন্তু সানিন, এখন না, প্লিজ। সকলের মাঝে উপহার গ্রহণ করতে পছন্দ করে না আওয়ান, তবুও জোরপূর্বক হাসার চেষ্টা করে বক্সটা নিল। হয়তোবা কোনো বড় ব্যান্ডের ঘড়ি আছে এতে, যা পড়ে থাকবে কাবার্ডের কোনো এক এলোমেলো কোণে। গাড়ি দিয়ে চলাফেরা করে তিয়া, তবে সেটা সব সময় নয়। মূলত বিলাসিতা সহ সকল কার্যক্রম ওর মনের উপর নির্ভর করে। পরিবারের একমাত্র মেয়ে হয়, কারো সাধ্য নেই কিছু বলার। তবে আজ গাড়ি ছাড়াই বের হলো। দারোয়ান অবশ্য বললেন গাড়ির কথা, তিয়া নাকচ করে বলল রিক্সা ডেকে দিতে। কথা মতো রিক্সা ডেকে দিলেন দারোয়ান। বাতাবরণ কবষ্ণ নয়, আবার শীতলও নয়, কেমন যেন গুমোট বসন্ত বসন্ত ভাব। তবে মূলত এখন চলছে বর্ষাকাল। খটখট আওয়াজ করে এগিয়ে যাচ্ছে রিক্সা। কি সুন্দর জাদু রয়েছে যন্ত্রটিতে। ড্রাইভার মামার পায়ের ছোঁয়াতে চলছে মাইলের পর মাইল। পৃথিবীর সকল সৃষ্টিকর্ম বড় আশ্চর্যজনক। এসব ভাবতে ভাবতে ভার্সিটির কাছে চলে এসেছে তিয়াশা। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। ব্যাগটা ভালো করে কাঁধে নিতেই চোখ যায় রোডের ওপাশে থাকা এক আইসক্রিম পার্লারের মেইন ফটকে। জোরালো হাসির সাথে মেতে আছে সানিন আর আওয়ান। মেয়েটার ভাবভঙ্গিমা কখনোই ভালো লাগে না ওর। মনে পড়ে যায় প্রথম দিনের কথা, সেদিন কি অপদস্থটাই না করেছিল ওকে। পরে অবশ্য ক্ষমাও চেয়েছে, তবে তিয়ার ক্ষোভ মেটেনি। আইসক্রিমের বিল মিটিয়ে লম্বা লম্বা পা ফেলে সব থেকে জ্বরের ক্ষতিতে বের হয়ে এলো আওয়ান। কিছুক্ষণ পূর্বে ভার্সিটির গেট দিয়ে তিয়াশাকে যেতে দেখেছে। সানিন কিছুই বুঝলো না। হাতে থাকা আইসক্রিমটা গলে গেছে বেশ কিছুটা। সেটার দিকে তাকিয়ে হতাশার শ্বাস লুকালো। জীবন উপাখ্যান এক এক সময় এক এক রকম। এই মুহূর্তে যে তোমার সাথে আছে, কাল সে নাও থাকতে পারে। সবাই শুধু উপর দিয়ে বিবেচনা করে, কার সময় আছে অন্য কারো অন্তঃকরণের খোঁজ রাখা। সরি এভরিওয়ান। রাখ তুই তোর সরি। এই জগতের সব থেকে লেট ব্যক্তিটা হলি তুই। তাই এক্সাম শেষ হলে কার লেখা সবার আগে কমপ্লিট হয় বলতো?
আর ভার্সিটি শেষ হলে কে সবার আগে বের হয়? সেটা তো তোর এক্সট্রা অ্যাক্টিভিটি। তবে ভার্সিটিতে সবার লেট তো তুই ঢুকিস, তাই না? তো হলো তো, ক্রস ক্রস। সুমিতার শব্দভাণ্ডার এবার খালি। বরাবরই যুক্তি দিয়ে ক্রস ক্রস করে মুক্ত হয়ে যায় তিয়া। এই মেয়ের সাথে কথায় পারা মুশকিল। মাত্রই চিপসের প্যাকেটটা খুলেছে জিমাম। চারপাশ থেকে 4টা হাত সবগুলো চিপস নিয়ে নিল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে প্রতিবাদের সুযোগ পেল না। বিহম্বল হয়ে যাওয়া মুখের পানে তাকিয়ে হেসে উঠল 4 জন। কয়েক সেকেন্ড পর সেই হাসির সাথে যোগদান করলো জিমাম নিজেও। বন্ধু মানেই খাবারে বাগ বসানো, আর বন্ধু মানেই এক আত্মার 2টি প্রাণ। এদের ক্ষেত্রে এক আত্মার 6টি প্রাণ। মাঝে শুধু পেন্ডিং হয়েছে সানি। মেয়েটার সাথে সকলের বনিবনি মানিতেন, তবে বন্ধু মহলের একটি আসন তার জন্য বরাদ্দ করে দিয়েছে সকলের প্রিয় আওয়ান। তবে এই সপ্তম আত্মাটা সকলের থেকে আলাদা। ক্লাসের সম্মুখে এসে থেমে গেল 5 জোড়া বিচলিত পা। প্রচণ্ড শক্তপোক্ত হয়ে শটান হয়ে দাঁড়ালো। একে একে সবার আগাগোড়া পরখ করলেন প্রফেসর শঙ্কর ভট্টাচার্য। ভদ্রলোকের নামের মতোই ভয়ঙ্কর তেজ বিদ্যমান। কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ওদের। All is well, but last time late করা very bad. সরি স্যার। 5 জনে একসঙ্গে বলে ছোটখাটো টর্নেডোর মতো আওয়াজ হলো। শঙ্কর ভট্টাচার্য গোল গোল করে তাকিয়ে থেকে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। আহ্লাদে আত্মহারা 5 জোড়া পায়ের গতি এমন দেখালো যেন ঝড়ো হওয়া বয়ে চলল এইমাত্র। টিয়া, এদিকে আয়। সিট খালি করে দিল আওয়ান। মূলত তার জন্য অপেক্ষা করছিল। ক্যাম্পাসে ঢোকার পথে দুর্ভাগ্যবশত প্রফেসরের সাথে দর্শন হয়, আর মন না টানা সত্ত্বেও ক্লাসে আসতে হলো। প্রফেসর শঙ্কর স্যার ম্যাথ পড়াচ্ছেন। পুরো ক্লাসে একটা মশার গুনগুন অব্দি নেই। হোয়াইট বোর্ডের দিকে অনিমেষ তাকিয়ে থাকা তিয়ার মনোযোগ পাওয়া যাচ্ছে না কিছুতে। মনোসংযোগ সৃষ্টির লক্ষ্যে হালকা করে শীষ বাজায়, তবে দুর্ভাগ্যের কারণে সেই শীষের শব্দটা একটু বেশি জোরালো হয়ে গেল। ক্লাসরুমে থাকা প্রতিটা নেত্র তাকালো শব্দের উৎস অনুসারে। টিচার ক্লাসে থাকা অবস্থায় কোনো শব্দ করাকে যেখানে পাপ হিসেবে ধরা হয়, সেখানে মুখ দিয়ে শীষ বাজানো তো মহাপাপ। আর এই মহাপাপ কর্ম করেছে আওয়ান। রোষ মেশানো দৃষ্টিতে তাকালেন প্রফেসর। একবার ক্ষমা প্রার্থনা করতেই ঝাঁজ মেশানো কণ্ঠে ভদ্রলোকের জ্ঞান শুরু হলো। এতটাই জোরালো সেই জ্ঞান যা সহ্য করতে না পেরে ব্যাগপত্র গুটিয়ে এক প্রকার পালিয়ে গেল ছেলেটা। পুরো ক্লাসে হাসি রোল পড়ে গেছে। স্কেল দিয়ে শব্দ করে প্রফেসর বললেন, Silent everyone. নীরবতায় ছেয়ে গেল ক্লাসের প্রতিটি স্থান। কিছুক্ষণ পর কেউ বের হয়ে গেল। পুরো ক্লাসের দৃষ্টি তখন ওর পদচারণ। কেউ কেউ সাহসের প্রশংসা না করে ঠিক থাকতে পারল না বোধ হয়। আর তার ফলস্বরূপ ধমকে উঠলেন ম্যাথ প্রফেসর শঙ্কর ভট্টাচার্য। মাঠে এসে পা দিয়ে মাটিতে আঁকিবুকি করছিল আওয়াল। সুদূর থেকে ভেসে আসা কণ্ঠের মতো কিছু শব্দ কানে এলো। পেছন থেকে অবিরতহীনভাবে ডেকে যাচ্ছে তিয়া। কাছে এসে শ্বাস নিতে নিতে বলল, কি বলবি বল। আমি এড়িয়ে কখন যাবি কি না বলবো? তুই। আমি কিন্তু দেখেছি আমাকে ইশারা করছিলি। ও ওইটা আসলে হয়েছে কি? কি হয়েছে বল। খেয়ালিপনা পছন্দ নয় আমার। একটা মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু বলতে পারছি না। হেল্প কর না দোস্ত। কয়েক প্লেট খাবার দিয়ে ওয়েটার বললেন, আর কিছু লাগবে ম্যাম? না না ঠিক আছে, লাগলে জানাবো আমরা। ওকে। উজ্জ্বল স্বামী হয়েছে তো? হ্যাঁ, সব কমপ্লিট। ওকে এদিকে আয়। চারপাশে চোখ বুলে নিল তিয়া। লিস্ট অনুযায়ী সব ঠিকঠাক। মোটামুটিভাবে বার্থডে পালন যে সকল আয়োজন করা হয় তার সবই করা হয়েছে। তবে সত্যিকার অর্থে আজ ওদের কারো জন্মদিনই নয়। তবুও অভিনয় চালাতে হবে। কয়েক টি টেবিলের পরে বসে চকলেট ব্রাউনিতে চামচ দিয়ে নাড়াচাড়া করছিল সানি। সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে ঠিক, তবে কাউকে প্রশ্ন করার প্রয়োজন মনে করছে না। শুধু দেখে যাচ্ছে নির্বিকার ভঙ্গিমায়। চেঞ্জিং সাইড থেকে কস্টিউম চেঞ্জ করে এসে একটা চেয়ার বসলো আমার। লাল রঙের স্যুট বুট পরে একদম ফিটফাট রাজকুমার। স্বামী তো চোখ থেকে কাজল নিয়ে নজরটিকে দিয়ে দিল। হাত দুটো ভাঁজ করে কানের কাছে ঘুরিয়ে বলল, দোস্ত, আগে জানতাম মেয়েদের রূপ সব গলে গলে রূপ সব গলে গলে পড়ে। তবে আজ আরেকটা ধারণা যোগ হলো, অন্য কোনো ছেলেদের না হলেও তোর রূপ ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ে। বাজে কথা বলবি না শাম্মী। অনেক দিন হলো হাতের জোর দেখাই না, তাই বলে আমার সাথে মজা? খারাপ কি বলেছে? সত্যি তো তোকে খুব সুন্দর লাগছে। প্রজ্জ্বলের করা প্রশংসায় আত্মগরিমা চলে এলো। আমানের শুভ্র মুখের খোঁচা খোঁচা দাড়িতে এসে ঠান্ডা সমীরণে সে স্পর্শ করে গেল। যত্নে বড় হয়ে যাওয়া চুলগুলো কপালে আঁচড়ে পড়েছে কেমন। এই মারাত্মক রূপে অনেকের হার্টবিট মিস হয়ে গেছে নিশ্চিত, কিন্তু তিয়াশা ফিরেও তাকাচ্ছে না। কোমরে হাত গুজে দিয়ে শুধালো আবার, আমাকে কেমন লাগছে রে তিয়া? ভালো। শুধু ভালো? তো আর কেমন লাগবে? রোজ রোজ তোর বাদর মুখখানা দেখে আমার অন্তত ঝলসেই গেছে। মেয়েটির চুল টেনে ধরল আবার, দাঁতে দাঁত চেপে বলল, তুই কোন রাজ্যের রূপসী রে? মেঘরাজ্যের রাজকন্যা।
বৃষ্টির মতো সুন্দর। কোথাকার কে? বনে আমি শাহজাহানের বেগম। আর যাই হোক, তোর মতো বাদর নেই। আমি বাদর হলে পেটটির মতো ঝগড়াতে তুই। টিয়ার চুল ছেড়ে দিয়ে চলে গেল সে। এই মেয়ের সাথে কথা না বলাই উত্তম। মুখের মধ্যে যেন বিচুটি লাগানো। গেট দিয়ে দৌড়ে এলো জিমা, হাতের ইশারা দিয়ে বলল এসে গেছে। চট করে বসা থেকে উঠে দাঁড়ালো আওয়ান। কেকে শেষ মুখটা লাগিয়ে তিয়াসাও সামনে চলে এলো। সমিতার সাথে কথা বলতে বলতে আসছে একটি অতি সুন্দরী মেয়ে। নিঃসন্দেহে যে কোনো নারীর ও মুগ্ধতায় বা ঈর্ষায় কেঁপে উঠবে। সেখানে পুরুষদের অবস্থা কাহিল না হয়ে কি করে পারে? প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছে এবার। রেস্তোরাঁয় ঢুকে সবাইকে হাঁ হয়ে তাকিয়ে থাকতে দেখে ভরকে গেল মেয়েটি। পরিস্থিতি সামনে নিতে কণ্ঠ বাজিয়ে সুমিতা বলল, হ্যালো গাইস, এই হলো আমাদের প্রিন্সিপাল স্যারের বন্ধুর মেয়ে মধুপ্রিয়া। সকলের সাথে কুশল বিনিময় করলো মধু। সুমিতা চোখ টিপে ইশারা করলো আওয়ানকে। হঠাৎ করেই ছেলেটা মনোভাবে বিচরণ করছে ভীত সন্ত্রস্ত। তিয়াসার ধাক্কা খেয়ে কাছে গেল আওয়ান, হাত বাড়িয়ে বলল, হাই, আমি তোমাকে ইনভাইট করেছি মধু। উপস, সরি মধুপ্রিয়া। ইটস ওকে, আমাকে সবাই মধু বলে ডাকে, আপনিও ডাকতে পারেন। জবাবে প্রসন্ন হলো আওয়ান। ইচ্ছাকৃতভাবে মধুপ্রিয়া থেকে শর্ট করে মধু বলে ডেকেছে সে। সানি নেবার জন্য কিছু একটা আজ করতে পারলো, তবে বিষয়টা ভালো লাগছে না ওর। সবাই যে যার মতো জুস নিচ্ছে। তিয়া এসে ফিসফিস করে বলল, কি হচ্ছে কি আওয়ান? মেয়েটাকে ট্রিট করবো কি আমরা? আমি পারবো না রে। গাছটা ভালো, যা বলছি এখনই যাবি তুই। তিয়ার জোরাজোরিতে কনফিডেন্স বাড়িয়ে মধুপ্রিয়ার কাছে এলো আওয়ান। মিকি হাসি দিয়ে বলল, আজকের জন্য তুমি আমার স্পেশাল গেস্ট, তাই তোমাকে ট্রিট করা আমার গুরু দায়িত্ব। আমি ঠিক আছি, সবাই তো আছেই, কোনো অসুবিধা হবে না আমার। এটা বললে কি চলবে মধুপ্রিয়া? আরে চিন্তা করো কেন? আজ বার্থডে বয় তোমার একার নয়, আমাদের সকলের ট্রিট করবে, তাই না রে? তিয়ার কথায় সম্মতি জ্ঞাপন করতে মাথা ঝাঁকালো আওয়ান। পরিশেষে আওয়ানের সাথে এগিয়ে গেল মধুপ্রিয়া। পেছনে গিয়ে ফ্লাইং কিস ছুরি দিয়ে থ্যাঙ্কস জানালো তিয়াকে। স্থলিত ভঙ্গিতে টেবিলে বসলো তিয়াসা। প্রচন্ড মাথা ব্যথা করছে। শুধুমাত্র বাদর ছেলের মুখের পানে চেয়ে মিথ্যে জন্ম নিয়ে তৈরি করে চলেছে। রূপের সাথে গুণেরও অধিকারিণী মধু। মেয়েটি সম্পর্কে যতই শুনছে ঠিক ততই বিমুগ্ধ হয়ে যাচ্ছে আওয়ান। ড্রয়িং ক্লাস না করেও কেউ এত সুন্দর ছবি আঁকতে পারে? দুদিন আগেই সেলফোন নাম্বার আদান প্রদান হয়ে গেছে ওদের। মধুপ্রিয়া এত সহজে বন্ধুত্ব করে নিবে তা জেনেছিল আকাশ কুসুম কল্পনা। ফোনের ফ্রন্ট সাইডে নিজের ছবি ছিল, সেটাকে বদল করে নিয়েছে সেদিনের সাক্ষাৎ শেষে। আমানের সিক্স সেন্স বলছে মধু তার প্রেমে হাবুডুবু খাচ্ছে নিশ্চিত। ভার্সিটি যেতে হবে তাই চটজলদি ফোন রেখে ওয়াশরুমের দিকে ছুট লাগালো। শাওয়ার শেষ করে মিনিট পাঁচেকের মাঝে পুরোপুরি তৈরি হয়ে গেল। দৃষ্টিনন্দন সৌন্দর্য অবস্থান না হলেও আওয়ানের চালচলন সকলে নজর কেড়ে নেয় ক্ষণিকের পরিচয়। দাঁড়াও আওয়ান। মায়ের ক্ষীণ কণ্ঠ। আওয়ানের পা থমকে গেছে তখনই। সচরাচর মায়ের এমন কণ্ঠ শোনা যায় না, তাই বেশ অনেকটাই ভয় হলো। লাইব্রেরি রুম থেকে খটখট শব্দ হচ্ছে। দিনের এক অংশে ভদ্রমহিলা লাইব্রেরিতে বসে সাহিত্য পাঠে ব্যস্ত থাকেন। সন্তানদের প্রতি বেশ দৃঢ়। পান থেকে চুন খসলো তুলকালাম করে দেন। কর্মজীবনে একসময় ছিলেন ম্যাজিস্ট্রেট। বেশ কয়েক বছর পূর্বে এই পেশা থেকে সরে আসেন। সেটা যেন বড় এক রহস্য, তবে সন্তানদের প্রতি দৃঢ়তা সর্বদাই একনিষ্ঠ। আমি আসবো। আসো। কোথায় যাচ্ছ তুমি? ভার্সিটিতে। পলিটিক্যাল ইস্যুর কারণে ভার্সিটি তো অফ আজ। ফাইনাল ডিপার্টমেন্ট তো অফ নয়, আমি চাইলে খোঁজ নিতেও পারো। ছেলের কথায় জোর দেখা যাচ্ছে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তাকালেন তিনি। নিজেকে ঠিক রাখতে খুব কষ্ট হচ্ছে আওয়ানের। সামনে দাঁড়িয়ে থাকা নারীটি শুধু তার গর্ভধারিণী মা নয়, বরং একজন একনিষ্ঠ মানুষও বটে। তার সামনে এমনভাবে মিথ্যে বলা চারটিখানি কথা নয়। টেবিলের উপর ধপ করে বইটা রাখলেন সুষমা। বদ্ধকক্ষে সে শব্দ অদ্ভুত শোনালো, যেন বহুদিন পর কোনো শব্দ হীনকক্ষের দ্বার উন্মুক্ত করেছে অজানা কেউ। সরি আম্মি, আমি খুব খুব সরি। আমার মিথ্যে বলা উচিত হয়নি। কতবার একই কথা বলবে আওয়ান? আমি এবার সত্যি মর্মাহত আম্মি। আমি আসলে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছিলাম, যদি তুমি বারণ করো তাই এই মিথ্যাটা। বাক্য পূর্ণ করার জন্য যেসব শব্দের প্রয়োজন আপাতত সেটা মাথায় আসছে না। শুকনো ঢোক গিলল, না জানি কি আছে এই কপালে। কয়েক সেকেন্ড পর বাতাবরণ হালকা হলো। সুষমা মোলায়েম কণ্ঠে বললেন, তিয়াসা আমাকে ফোনে বলেছে তুমি যেতে পারো। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারলো না আওয়ান, তাই হাঁ হয়ে যাওয়া মুখটা বন্ধ না করে তাকিয়ে রইল সুষমার পানে। তিনি আবার একই কথা বললেন, খুশিতে লাফিয়ে উঠল। তবে তার স্থায়িত্বকাল খুবই কম। কোনো মতে রুম থেকে বের হলো। দেয়ালে ঝুলিয়ে রাখা নিজের সব থেকে প্রিয় ব্যাট নিয়ে চুমু এঁকে দিল।
ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিয়েই কথা বলছে জিমা। অন্য পাশে আড্ডা দিচ্ছে বন্ধু মহলের বাকি সদস্যরা। ফিল্ডের কাছে এসে মুখের ভঙ্গিমা বদলে ফেলল সে। রওনাক আর তার দলবল এসেছে, হাতে রয়েছে ব্যাডমিন্টন ব্যাগ। এই যে খোকা, এখন আমরা খেলবো এখানে। আমরা আগেই জায়গা দখল করে রেখেছি, তাই আমরা খেলবো আজ। করলে জায়গা কি তোর বাপের? মুখ সামলে কথা বল রওনাক, না হলে কি? থেমে গেলি কে? বল কি বলছিলি? দেখ, তোর সাথে ঝগড়া করার কোনো মুড নাই আমার, তাই এখনই চোখের আড়ালে যা। দাঁত কিরমির করতে করতে পাশ কাটলো রওনাক। এই নাদুস নদুস ছেলেটার এত সাহসের একমাত্র সত্যি আশা করে সেদিন অপমান। ডান গালে হাত রেখে নাট্যপল্লব বন্ধ করলো। সমস্ত ঘটনা এক একে রিপিট হতে লাগলো চোখে। তীব্র আক্রোশে হাতে থাকা র্যাকেট ব্যাট চেপে ধরল। সঙ্গে সঙ্গে বেঁকে গেল ইউএনএক্স এর ব্যাট। টুর্নামেন্ট শুরু হবে মাত্র কয়েক মিনিট। জ্যামে আটকে আছে আওয়ান। শহরের রাজনৈতিক দলের নেতা বের হওয়া মানে গরিবের পেটের ভাত কেড়ে নাও। দেশ ও জাতির কল্যাণে সৃজন ঘটেছে নানান দলের, তবে কল্যাণের থেকে অকল্যাণের সংখ্যা অধিক। ঘামে ভেজা টি শার্টটি গায়ের সাথে লেপটে গিয়ে বডি মাসেল স্পষ্ট হয়ে গেছে। অতি যত্নে করে তোলা মিহি চুলগুলো দোল খাচ্ছে শীতল সমীরণে। ছুটে এসে সামান্য নাক কুচকে বলল আওয়ান, এত জ্যাম বোধহয় পুরো জীবন দশাতে দেখিনি আমি। তুই তো গেমে নিয়ে একাকার, এখন খেলতে পারবি তো? পারবো, আগে বল মধুপ্রিয়া এসেছে কিনা। এসেছে তো, গ্যালারির শীর্ষে বসে হাসি তামাশা করছে। উদ্ভাসিত হাসলো আওয়ান। জিমামের বাহু চেপে শুধালো, তিয়া কোথায় রে? আরে বলিস না ওর কথা, কতবার বললাম কিন্তু আসলোই না। কি বলিস, আসেনি? কিন্তু আমায় যে। অর্ধেক বাক্যের মাঝে মধুকে দেখলো আওয়ান। এদিকে আসছে মেয়েটি, পরনে মেরুন রঙের ক্যাজুয়াল শার্ট আর জিন্স, গলা ঝুলানো প্যাকিং স্কার্ফ। মেয়েটির চোখের দিকে তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করলো। মধুকে বেশ উৎফুল্ল দেখালো। আওয়ানের আগে প্রশ্ন করলো মধু, কেমন আছে আওয়ান? বেশ ভালো, ইউ লুকিং বিউটিফুল। থ্যাঙ্কস। আচ্ছা চলো ওই দিকটা যাই। ঘাসের উপর বসলো মধু, আর ঠিক দু হাত পাশে বসলো আওয়ান। মেয়েটি একের পর এক গল্প করে চলেছে। ক্ষণে ক্ষণে ফুটে উঠছে সুচেতা ভাব। বাঁশির শব্দে পেছনে তাকালো আওয়ান। টুর্নামেন্ট শুরু হতে চলেছে, তাই বলল, এবার তো আমাকে যেতে হবে মধু। হ্যাঁ নিশ্চয়ই, বেস্ট অফ লাক। হাত নাড়িয়ে বিদায় জানালো আওয়ান। ঘাসের উপর আরো কিছুক্ষণ বসে থেকে গ্যালারি থেকে অগ্রসর হলো মধু। ঘুম ঝরানো কণ্ঠে তিয়ার রাগ গলে গলে পড়ছে। এতবার বলা সত্ত্বেও কল করেছে সামনে। মেয়েটিকে বলেও লাভ হয় না, তবুও বলল, দেখ, আর একবার ভিডিও কল করলে ফোন সুইচ অফ করে দেব আমি। দোস্ত এমন করিস কেন? আমাদের দুই বন্ধু টুর্নামেন্ট খেলবে আর তুই দেখবি না? আমার চোখে ঘুম শাম্মী, ভিডিও করে পাঠিয়ে দিস। দোস্ত। গুমুট মুখ থেকে চোখ ফেরালো তিয়া। কলকাতার আগে সানেন এসে যোগ দিল। মেয়েটার কণ্ঠ আজ উগ্রতাযুক্ত। সানেনের সাথে টুকটাক যা কথা হলো তা গত 3 বছরের বন্ধুতে কখনোই হয়নি। এমন পরিবর্তনের সব থেকে অবাক হয়েছে তিয়া। আদৌ কি মেয়েটা বদলে গেল? টুর্নামেন্ট হেরে মুখ ভার, এভাবে লজ্জায় মাথা ঠুকে যাবে জানলে কখনই আসতো না আবার। মায়ের আসলে মুখ বুজে থাকতো লক্ষ্মী ছেলের রূপে। ভাগ্য কিনা এইভাবে ঠকালো তাকে। বড় মায়া হলো নিজের প্রতি, সাথে কোথা থেকে যেন ভেসে এলো করুণ স্বীকারোক্তি। আজকের টুর্নামেন্টে হেরে যাওয়ার একমাত্র কারণ তিয়া। মেয়েটার দোষ সব দিকে। যদি না আম্মিকে মানাতো তাহলে টুর্নামেন্টে অংশ নেওয়া হতো না, আর তখন না থাকতো হেরে যাওয়া নিয়ে আফসোস। কিন্তু এখন কি হবে? মধুপ্রিয়ার কাছে যেতে হবে কতটা সংকোচে। আহা, কি সুন্দর আত্মগরিমা নিয়ে চলছিল। তবে এখন তো ফুটো বেলুনের মতো চষে যেতে হবে। ভাবতেই ভীষণ কান্না পেল। শুধুমাত্র মধুপ্রিয়ার দর্শন থেকে বাঁচতে পেছনের দিক দিয়ে বেরিয়ে এসেছে। কখনো কল্পনাও করেনি জীবন তাকে চোরের মতো পালাতে বাধ্য করবে। পকেটের ফোনটা ক্যাচক্যাচ শব্দ করে চলেছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা সম্মুখীন নিল। তিয়াসার নাম দেখে রাগ এসে ভরপুর মুখ মণ্ডল। রিসিভ করে এক নাগারে বলা শুরু করেছে, তোর জন্য মধুপ্রিয়ার সম্মুখে হেরে গেছি আমি। মা ইজ্জত সব মাটির সাথে মিলিয়ে গেল আজ। তুই বল, কোন মেয়েটা এমন হিরো ছেলের সাথে প্রেম করবে? তুই যদি আম্মিকে না মানাতি তাহলে আমি আসতাম না, আর না হতো মান সম্মানের ফালুদা। একটু থেমে আবার বলতে লাগলো, তুই সব ইচ্ছে করেই করেছিস। নিজে তো প্রেমের ঠেকাতে বেহাল অবস্থা, এখন আমার প্রেমটা শুরু করার আগে ভেঙে দিলি। তার সাথে কথা বলছি আমি, শুধু সময় নষ্ট হলো। দেখ, কল কেটে গেছে। তিয়ার চোখে মুখে বিরক্তি ভাব। এই মুহূর্তে এসব কথা যদি আবার না বলে রওনাক বলতো তাহলে কেঁদে পুরো ঘরের অবস্থা খারাপ করে দিত। কিন্তু এখন কিছুই রাখছে। একটা শিক্ষা পেল। তাদের বলে না, লোকের ভালো করতে নেই, না হয় দোষটা পড়বে তোমারই ঘাড়ে। বহুদিন ধরে তামজিদ খন্দকার মেয়ের বিয়ে নিয়ে ভাবুক হয়েছে, তবে মেয়েকে বলার মতো সাহস হচ্ছে না।
প্রতিটা বাবার নিকট তার সন্তানেরা হয় রাজকন্যা কিংবা রাজপুত্র, তবে একমাত্র সন্তান হলে বলা যায় আদরের দুলালি। তিয়াশার ক্ষেত্রেও আদরের দুলালি একটা প্রতীক। মানুষ যাকে অতি ভালোবাসে তাকে নাকি দ্রুত হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে। এই চিন্তাধারা অব্যাহত রেখে গত 22 বছর যাবৎ মেয়ের বিয়ে নিয়ে কখনো টু শব্দ অব্দি করেননি তিনি। তবে আমাদের সমাজের একটি নিয়ম রয়েছে, সেই নিয়মের বাইরে চলা মানে ঘোর অপরাধ। দরজায় নক না করেই ঘরে চলে এসেছিল তিয়া। মর্যাদা দেখাতে দুপা পিছিয়ে গেল, বলল, ডেকেছিলে আব্বু? হ্যাঁ মামুনি, কাজের প্রেসারে তোমার সাথে তো কথাই বলা হয়, তাই ভাবলাম আড্ডা দিই একটু। খুব ভালো করেছো, আমার মনটাও আড্ডা আড্ডা করছে। ভেবেছিলাম মাকে বলবো তুমি আসলে যেন ডেকে দেয়। তো পড়াশোনা কেমন চলছে? তোমার মা বলল কিছুদিন আগে নাকি মনমরা হয়ে গিয়েছিলে, কোনো সমস্যা হয়েছে কি? না আব্বু, সবই ঠিকঠাক। আসল কথায় আসা যায়, আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেই কারণে তোমার সাথে কথা বলা। কি সিদ্ধান্ত আব্বু? মেয়েরা ঘরের সৌন্দর্য, তবে একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর তাকে অন্য ঘরে যেতেই হয়। আমার বিশ্বাস তুমি বুঝতে পেরেছো আমার কথা। তিয়ার মুখের গড়নে কিঞ্চিত পরিবর্তন করেছে। কিছুদিন আগে এত বড় ধাক্কা খেতে হলো। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি করে নিবে? তাছাড়া সামনে যে ফাইনাল পরীক্ষা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছে। সেই হিসেবে এখন বিয়ে নামক ভয়ঙ্কর বিষয়টি এড়িয়ে যাওয়াই উত্তম। তাই একটু কৌশল খাটালো সে। বাবার মুখের হাসি ধরে রাখতে বলল, বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই আব্বু, তবে আগামী 2-3 মাসের মধ্যেই আমার ফাইনাল এক্সাম, আর তারপর বিসিএস পরীক্ষায় অংশ নিতে চাই আমি। এই ব্যাপারে আমার কোনো সমস্যা নেই মামুনি, তুমি পড়াশোনা করো নির্বিঘ্নে। আমাকে শুধু এইটুকু অভয় দাও যে বিয়ে নিয়ে কোনো দ্বিমত নেই তোমার। নেই আব্বু, তবে আমি পড়াশোনা কমপ্লিট না করে বসছি না বিয়ে। বাবা মেয়ের কথার সাথে মনে মিল হয়ে গেল। বিয়ের আয়োজন ফেলে পারিবারিক কথাবার্তা শুরু হলো এবার। তিয়ার চোখটা সামান্য পানি এসে বিরক্তি সৃষ্টি করছে। বৃদ্ধাঙ্গুলে মুছে নিল তা। এই মূল্যবান অশ্রুকণা এক অমানবিক প্রতারকের জন্য ফলার। বিশিষ্ট শিল্পপতি মুক্তাদি আনসারের কনিষ্ঠ সন্তান মধুপ্রিয়া বিষয়টা পুরো ভার্সিটিতে আলোড়ন ফেলে দিয়েছে। দেওয়ার কথা, মাসখানেক আগে বর্ষসেরা শিল্পপতি অ্যাওয়ার্ড পেয়েছেন। সেই হিসাবে নাম ডাক খ্যাতি বেড়েছে বেশ কয়েকটি। মধুর চালচলন দেখে বোঝার মাধ্যমে কোটি টাকার উত্তরসূরি। ক্যাম্পাসের চারপাশে মেয়েটির নামে মৃদু গুঞ্জন শোনা যায় এখন। এই মাতামাতির হেতু খুঁজে পাচ্ছে না সানি। তিক্ত হলেও সত্য, আমানের সাথে মধুকে মেনে নেওয়া ওর জন্য কেন যেন বেশ কষ্টসাধ্য। সকলের উপনীত হওয়ার অপেক্ষা করছিল। তবে দ্বিতীয় বর্ষের এক ছেলে চাহনি দেখে অদ্ভুত ঠেকল। কেমন করে যেন দেখছে ওকে। মুখ দিয়ে বিরক্তিকর শব্দ তুলে পথ বাড়ালো সে। ডিপার্টমেন্টের কাছাকাছি এসে পেছন ঘুরে রাগী সুরে শুধালো সানি, এই ছেলে, আমার পিছু নিচ্ছ কেন? আমি তো আপনার পিছু নেইনি। মিথ্যা বলছো কেন? এই ডিপার্টমেন্টের কাছে কি দরকার? আপনাকে কেন বলবো? আশ্চর্য, মুখে মুখে তর্ক করছো আবার। যাও এখান থেকে। আপনি বললেই যাব। আলবাত যাবে, একবার নয় 1000 বার যাবে। হিটমিট করে হাসতে লাগলো ছেলেটি। সানিনের কপালের ভাঁজ বলে দিচ্ছে ঠিক কতটা বিরক্ত সে। তবুও ছেলেটার হাসি থামার নামগন্ধ নেই মাত্র। একরাশ বিরক্তি নিয়ে নিজ ডিপার্টমেন্টের পথে অগ্রসর হতে পেছন থেকে ছেলেটি বলল, আপনার লাল চোখের দৃষ্টি যে আমার ঘুম কেড়ে নিয়েছে, সেই দায় দেবে কে? ঈষৎ রক্তিম মুখ নিয়ে আওয়ানের পাশে বসলো সানি। ম্যাথ স্যার ক্লাসে আসায় কোনো প্রশ্ন করার সুযোগ হলো না। তবে কিছু একটা গন্ডগোল থাকলো যার ঠিক করে অনুমান হচ্ছে না। আবারও ভার্সিটি আসছে না তিয়া। এই নিয়ে ফোনে কলহ চললে কিছুক্ষণ। তবে তিয়া সেমনকে গলাতে পারল না কোনো করে। পরিবর্তন হওয়া যেন অনেক কয়েকটি মাথা ব্যথা। প্রেম নাকি বিরহের স্বাদ দেয়, তবে বন্ধুদের কলহ বিরহ ঘুরিয়ে আনে তা জানা ছিল না কোনো। মেয়ে মানুষ হলো যন্ত্রণা, এদের ছাড়া চলেও না, আবার থাকলেও ভালো লাগে না। জিমামকে কল করলো আমার। এত আর্জেন্ট কল শুনে ছুটে এলো সে। হাত পা কাঁপা শুরু করেছে। 8তলা থেকে সিঁড়ি বেয়ে নেমেছে। লিফটে ওঠার সময় কোথাও। তোর কি হয়েছে? এমন ব্যস্ত কণ্ঠ কেন? বাইকের চাবি দে। পকেট থেকে চাবি বের করে দিল জিমাম। আমান শুধু বললো বিকেলে কথা হবে। পর মুহূর্তে ধোয়া উঠে বাইক নিয়ে মিলিয়ে গেল দৃষ্টির থেকে বহুদূর। হাঁটুতে চিবুক ঠেকিয়ে বসেছে আমান। গালের এক পাশ উঠানামা করছে রাগে। পিয়াসা বাসায় বড় করে তালা ঝুলানো। এদিকে দারোয়ানকেও দেখা যাচ্ছে না। সিঁড়িতে বসে থেকে কোমরের দরজা ঢোকাল, অথচ দারোয়ান না পাত্তা। সাহেব, এই যে সাহেব। হাঁটু থেকে মাথা তুলে তাকালো আওয়াজ, চোখে ঘুমের ক্লান্তি। দুই চোখে হাত বুলিয়ে বলল, কোথায় ছিলেন চাচা? সেই 1টা থেকে বসে আছি। আমি তো ভাত খাইতে গেছিলাম। তবে আপনি জানেন না,
টিয়া মামুনিরা বাসায় নাই? কি বলেন? সকালেই তো কথা হয়েছে, আমাকে তো কিছু বলেনি। কি জানি। আনমনে হয়ে চলে এলো আমার। টিয়া যে ইচ্ছাকৃত এমনটা করেছে তা বলার বাকি থাকে না। ভেতরে ভেতরে জ্বলন হচ্ছে খুব। শুধু শুধু এই মেয়ের জন্য চিন্তা করছিল, অথচ সব ঠিকঠাক। ইদানিং মধুপ্রিয়ার সাথে সময় কাটানো হয় না। সকাল বিকেল মিলিয়ে 2-1টা মেসেজের লাইন। বিষয়টা যত সম্পর্কটা খাদ নামাতে পারে সেই আশঙ্কায় কেঁপে উঠল আওয়ান। মনে মনে ঠিক করলো গিফট নিয়ে যাবে মধুর জন্য। এতে হয়তো মেয়েটির সাথে সম্পর্ক গাঢ় হবে। কষ্টের পাখি নিজের ভাইকে দেখে চলেছে আরুষি। লোকে বলে সদ্য পা দেওয়া কিশোরী মন আর নবযৌবনের আগের সময়টা মানুষের খুব বেশি উপলব্ধি ক্ষমতা পায়, যা মাঝে এসে হারিয়ে যায়। নবযৌবনে পা দেওয়া আরুষির অবচেতন মন থেকে বেশি উপলব্ধি করতে পারল। বাইরে যে মনের রোগ হয়েছে তা কিন্তু বলে দিতে পারে। আরুষি, একটা কাজ করে দিবি বোন? ফট করে এমন প্রশ্ন করায় আজ উঠল আরুষি। বুকে থুতু দিয়ে কয়েকবার চাপড় দিল ভয়টা উদ্দেশ্যে। তুই তো বাংলায় খুব ভালো, একটু গুছিয়ে উইশ লেটার লিখে দিবি। নর্মাল উইশ হয় না বন্ধুর জন্য, একটু আবেগ, নরম মোলায়েম, প্রাঞ্জলভাবে অনুভূতি প্রকাশ। রাস্তায় জারিনের সাথে দেখা হওয়ার পর রৌনকের মন ভালো নেই। মেয়েটার সাথে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বন্ধন সৃষ্টি করতে যাচ্ছিল। যদিও এর পেছনে লুকিয়ে ছিল অসৎ উদ্দেশ্য, তবে মন আজ অন্য কথা বলছে, যা কিছুতেই সরাতে পারছে না। হয়তো এত কাছ থেকে কাউকে অনুভব করা হয়নি, সে কারণে। মাঠ বরাবর আসতেই মাথায় ফুটবলের আঘাত এলো। মৃদু শব্দ করে উঠল সে। কপালে হাত বুলিয়ে সামনে তাকাতেই লাল হয়ে গেল নেত্র। সর্বশক্তি দিয়ে বলের গায়ে আঘাত করে বলল, তুই আমার গায়ে বল লাগিয়েছিস। দেখ রনক, প্রথমত আমি ইচ্ছে করে লাগাইনি, দ্বিতীয়ত ভুল যেহেতু আমারই হয়েছে সেহেতু আমি ক্ষমা চাইছি। ক্ষমাতেই সব মা? তো কি আর করার, এখন কি মারবি আমায়? মাথা গরম ছিল, এখন নিজের আগে ধরে রাখতে পারছে না। তীব্র আক্রোশ নিয়ে দাঁত কিরমির করতে লাগলো। আশপাশেই ছিল বাঁশের ফালি, সেগুলো বেশ আকর্ষণ করছে ওকে। কোনো কিছু বোঝার আগে একটা বাঁশ উঠে প্রজ্জ্বলের গায়ে আঘাত করলো। আচমকা আক্রমণের প্রতিরোধ করতে পারছে না প্রজ্জ্বল। লাগাতার মার খেয়ে মুখ থেকে পড়ে রইল মাথা। শপিং করেছে টিয়া। বন্ধুদের জন্য যদিও মৃতব্যয়ী সে, তবুও বন্ধুদের ক্ষেত্রে অঘোষিত কার্পণ্য তাকে স্পর্শ করতে পারে না। মৃদু শব্দে গান চলছে, 2-1টা লাইনে ঠোঁটো মেলাচ্ছে। চোখ বন্ধ করে অনুভব করছিল শব্দগুলো। তবে ফোনের অদ্ভুত রিংটোন বজ্রাঘাত ঘটালো পরপর কয়েকবার। 4টি মিস কল উঠে রয়েছে। স্বামী কখনোই এমনটা করে না, বিষয়টা নিশ্চয়ই গুরুতর। সে আশঙ্কায় কল ব্যাক করলো। ওপাশ থেকে হাওমাও করে কাছে স্বামী। কেন কাছে জানা নেই, তবে ভয়ে বুক বিক্ষিপ্ত করে উঠল। সুনিতার স্বামী সান্ত্বনা দিয়ে যাচ্ছে, তবে স্বামীর আর্তনাদ কমছে না কোনোভাবেই। ইতোমধ্যে প্রজ্জ্বলের বাবা মাকে খবর দেওয়া হচ্ছে। তারা গ্রামের বাসা থেকে রওনা দিয়েছে। একের পর এক কল করে রক্ত সন্ধান করছে, পাওয়া গেল না। স্বামীর মুখের দিকে তাকাতেই হাহাকার লেপন করছে অন্তঃকরণ। হাহাকার করে লেপন করছে অন্তঃকরণ। আমার ভাইটা বাঁচবে না রে, বল তোরাও বাঁচবে না, তাই না? বাজে কথা না শাম্মী, কিছু হবে না ওর। জানি না কোন হারামির বাচ্চায় এমন ভাবে মেরেছে ওকে। বিশ্বাস কর, মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে। সানিনের এমন মতবাদে ক্ষণিকের জন্য অবাক হল সুমিতা, তবুও ভাবুক হলো না। এখন সেই সময় নেই, প্রজ্জ্বলকে বাঁচাতে হবে। ডাক্তার বলেছেন সিরিয়াস কন্ডিশন, বাঁচার চান্স 40%। হসপিটালের করিডোরগুলোতে ছোটাছুটি করছে তিয়াশা। সে জানে এই হসপিটালে আনা হয়েছে প্রজ্জ্বলকে, তবে সঠিক ফ্লোরটা জানে না। ছুটতে ছুটতে 5 নম্বর ফ্লোরের একটা কেবিনের পাশে দেখতে পেল আমানের পেছনে দিক। কপালে হাত ঠিকই আছে, গায়ে এলোমেলো পোশাক, বোঝা যাচ্ছে কত শব্দ শুনে তিয়াশাকে বলল, ভালো নেই রে। ডাক্তার কি বলেছেন? 40% বাঁচার সম্ভাবনা। মুখে হাত দিয়ে পিছিয়ে গেল টিয়া। চোখ দুটো ছলছল করছে। গত 4 বছর স্মৃতি একটু একটু করে আন্দোলন সৃষ্টি করছে। হালকা সুমিরনে কাঁপছে ওষ্ঠাধর। তবে কি হারিয়ে যাবে এই বন্ধুটি? একটা সপ্তাহ পার হয়ে গেল, প্রজ্জ্বল এখনো সেই হসপিটালে। সৃষ্টিকর্তার রহমতে এখন অনেকটাই সুস্থ। আমানের খুব রাগ হয়েছিল সেদিন, তবে সকলের বাঁচাতে রওনাকে 14 মাইলও যাওয়া হয়নি তার। অন্যদিকে সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করে যাচ্ছে তিয়াশা। ওর ধারণা প্রজ্জ্বল যদি ওর বন্ধু না হতো তাহলে রওনা কেমনটা করতো না। সেই দুঃখে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। প্রজ্জ্বলকে নিয়ে আসার জন্যই তৈরি হচ্ছে আওয়ান। হালকা নীল রঙের শার্টে সেজে উঠে আওয়ানের সুঠাম দেহ। আয়নায় তাকিয়ে নিজেরই হার্ট মিস হলো কয়েকবার। এই সময় মধুপ্রিয়ার কাছাকাছি গেলে নিশ্চয়ই পুরোদমে মন দিয়ে বসবে মধু। জিমামের সাথে বাইক নিয়ে ছুটে চলেছে হসপিটালের পথে। তবে পথিমধ্যেই ঘটলো আরেক বিপত্তি। কি যেন হয়েছে মধুপ্রিয়ার, সমানতালে কেটে যাচ্ছে। আমার কি বলবে ঠাউর করতে পারছে না। পরিশেষে ঠিক করলো মধুপ্রিয়ার কাছে যাবে।
জিমামকে হেলমেট দিয়ে বলল, বিকেলে দেখা হচ্ছে, তবে এখন আমাকে যেতেই হবে দোস্ত। আরে ধ্যাত, কি যে বলিস না, সমস্যা নেই কোনো, তুই যা, দেখ কি হলো। তবে বিকেলে আসবি কিন্তু। বললামই তো আসবো, নিশ্চয়ই আসবো আমি। ডানে বামে তাকিয়ে রাস্তা পার হয়ে এলো। হাতের ঘড়িটার দিকে বারবার চোখ জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে সময় স্থির হয়ে গেছে। প্রচন্ড চিন্তা হলো এবার, মধুর কিছু হলো কিনা সেই ভয়ে। অডিটোরিয়ামটা ফাঁকা, বাইরে থেকে হালকা হালকা আলো এসে ঢুকছে। সেই আলোতে পরিবেশটা আরো অদ্ভুত হয়ে গেছে। মনে হচ্ছে বহুদিন পর আলো সঞ্চালন ঘটেছে এই স্থানে। তার ফলে কয়েকবার তবে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। বিরক্তি আর রাগ নিয়ে বের হতে যেতেই নুপুরের ঝমঝমে আওয়াজ শ্রবণ হলো। ফট করে পেছনে তাকালো সে, কোথাও কিছু নেই। দুই ব্রুতে ওঠানামা শুরু হয়েছে। মনের অন্তঃপুরে বাজে ধারণারা লুটপাট চালাচ্ছে। বেশি কিছু কল্পনার আগে আলোকবর্তিকা দৃশ্যবান হলো, সাথে কোনো রূপসী নারীর অবয়ব। একটু একটু করে আলোকবর্তিকা নিয়ে এগিয়ে আসে মধুপ্রিয়া। আমার ভাষাহীন হয়ে থেকে নিজ মনকে শাসন করলো কয়েকবার, তবে চোখ যেন সরছেই না। মধুর অদ্ভুত স্মিত হাসি। সে বলল, আমি তোমাকে পছন্দ করি আওয়ান। নিজ কানকে বিশ্বাস হচ্ছে না। মধু নিজ থেকে প্রপোজ করবে যা ছিল কল্পনার অতীত। মেয়েটি হাঁটু কেড়ে বসে আছে, কতগুলো চমকিত দৃষ্টি অপেক্ষা করছে উত্তরের আশায়। তবে তৎক্ষণাৎ উত্তর না দিয়ে কণ্ঠে ঝাড় মিলিয়ে বলল, উচিত করনি মধু, আমি টেনশনে ছিলাম। তুমি কি ধোকা দিলে? তবে খুব সরি, আমি সত্যি এত ভেবে কাজ করিনি, প্লিজ মাফ করে দাও। মাফ করলো আওয়ান। হালকা হাতে আলিঙ্গন করল মেয়েটিকে। আওয়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো মধুপ্রিয়া। এই সুন্দর মুহূর্তের জন্য কতদিন যাবৎ অপেক্ষায় ছিল, আজ সেটা পরিপূর্ণতা পেল। প্রজ্জ্বলকে বাসায় নিয়ে আসা হয়েছে, তবে আওয়ান আসেনি। ফোনটাও সুইচ অফ। জীবনে এই প্রথমবার আওয়ানের প্রতি ক্ষিপ্ত হলো জিমাম। বহু বছর আগে বন্ধুত্বের সংখ্যা বুঝিয়েছিল আওয়ান। সেদিন থেকে জিমামের লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ তবে আজকে সেই বন্ধুত্বের সংখ্যা ভুলে গেছে নিজে। মানুষ বুঝি ক্ষণিকে পরিবর্তন হয়। লিভিং রুম থেকে হাসির গুঞ্জ শোনা যাচ্ছে। অনেকদিন পর বন্ধুরা সমাবেশ করেছে। সেই আনন্দে ছোটখাটো পার্টির আয়োজন হলো। ফোন রেখে সকলের সাথে যোগ দিল জিমা। ওর মনটা বারবারই অন্যদিকে চলে যাচ্ছে। তিয়াশা সেটা লক্ষ্য করে বলল, এই জিমান, কি হয়েছে রে তোর? সে কখন থেকে দেখছি জোর করে হাসার চেষ্টা করছিস, কোনো সমস্যা? কই না তো, সব ঠিকই আছে। আসলে বহুদিন পর আড্ডা দিচ্ছি সকলের সাথে, তাই কেমন যেন আড়ষ্টতা কাজ করছে। আচ্ছা সবাই আছে, আওয়ান কোথায়? অর্ধসত্য বলে প্রসঙ্গ বদল করলো জিমা। স্বামীর হাত ধরেছে প্রজ্জ্বল। যমজ হওয়ার দরুন জীবনে ভালোবাসা কম হয়েছে, বরং মারামারি হয়েছে বেশি। তবে এবার যেন দুজনের মন গলেই জল হয়ে গেল। ভাই বোনের অনন্য ভালোবাসা ফুটে উঠেছে। সত্যি বলতে আমরা প্রিয় মানুষদের আঘাত করতে পারি, তবে অন্য কেউ আঘাত করলে সহ্য করতে পারি না। সেদিনের পর 3টি দিন চলে গেল। আজকাল তো ভার্সিটিতেও আসছে না আওয়ান। সারাক্ষণ মেতে থাকে মধুপ্রিয়ার সহিত। নতুন প্রেমে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সময় কেটে যায় চোখের পলকে। সুষমা অথুনা আগের মতো সন্তানদের প্রতি খেয়াল রাখছেন না, সবসময় উদ্বিগ্ন থাকেন। না হলে টানা 3 দিন ভার্সিটি না যেয়ে থাকতে পারত না আওয়ান। আরুষির পড়াশোনাতেও ঢিল হয়েছে। ভার্সিটিগুলোতে একের পর এক পরীক্ষা দিয়ে চলেছে, তবে ভাগ্য সহায় নেই। পাবলিক ভার্সিটিতে চান্স হচ্ছে না, যাওয়া হচ্ছে তাও মনের মতো বিষয় পাচ্ছে না। সেই নিয়ে মনে মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। সকলের মাঝে হাসি খুশি থাকলেও রাতের মধ্যভাগে বাথরুমের ট্যাপ ছেড়ে কান্না করে, কখনো তা হাত পা কামড়ে ধরে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে কিনা। আরুষির লিখে দেওয়া লেটারগুলো মনে পড়েছে মধুপ্রিয়া। সেই কারণে আবার বোনের স্বর্ণপন্ন হলো। দরজার কাছে সে ঠকঠক আওয়াজ করলো। ভেতর থেকে রেসপন্স নেই। আবার নক করলো আওয়াজ, তবে আরুষির সারা শব্দ নেই। গুটি পায়ে বেডের কাছে এসে নোটপ্যাড রেখে বলল, বোনো, আরেকটা লেটার লিখে দিবি প্লিজ, প্রমিস। ক্যাম্পাসের স্পেশাল ফুচকা ট্রিট দিব। একটু থেমে আবার বলল, দেখ 500 টাকাও দিব, প্লিজ বোন, লিখে দে না। আরুষির সারা নেই। এবার মেয়েটির গায়ে ঠেলা দিল আওয়ান, তবে যা দেখলো এতে করে বুকের ভিতর ছ্যাদ করে উঠলো। মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে, হাত থেকে কলম পড়ে গেল। কোনো দিকে না তাকিয়ে আরুষিকে কোলে তুলে নিয়ে ছুট লাগালো। ওর মস্তিষ্ক কি বুঝেছে জানা নেই, তবে ওর মন বলছে হসপিটালে যেতে হবে, না হলে প্রিয় বোনকে হারিয়ে ফেলবে। হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করে আরুষির গালে চড় মারলেন সুষমা। রাগে শরীর কাঁপছে ওনার। কল্পনাও করতে পারেনি ওনার মেয়ে বিষ খাবে। ঘৃণা হচ্ছে খুব। ম্যাজিস্ট্রেট হওয়ার দরুন নানা রকমের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন তিনি। জীবনের উপাংশ নিয়ে রচনা করেছেন নানান বই। আজ সেই মায়ের মেয়ে হয়ে এমন ঘৃণিত কাজ। আমার গর্ভের সন্তান না তুই। আম্মি প্লিজ থাকবেন। চুপ, একদম চুপ। আজকারা পেয়ে পেয়ে লাঠে উঠে গেছে, না হলে এমন কাজ করতে পারতো না।
ডাক্তার স্ট্রেস নিতে বারণ করেছেন। তুমি না হয় পরে বকা দিও। অসুস্থ শরীর নিয়ে এমনিতেই চর খেলো। আর বলো না প্লিজ। আরুষিকে কিছু কথা বলার জন্য উদ্যত করছিলেন। ছেলের কথা মর্মার্থ বুঝতে পেরে কেবিন থেকে বেরিয়ে গেলেন। এলোমেলো লাগছে সব। আজ এতগুলো বছর ধরে ছেলেগুলো গড়ে তোলা শাখা ভেঙে গুড়িয়ে গেছে। মনটা কেমন পুরো হয়ে পড়েছে। যদি সময় মতো হসপিটালে না নিয়ে আসা হতো তাহলে আরুষিটা হেল্প করতেন তিনি। এই দুর্ভাগ্য কাঁদতেছি হলো। তবে জীবনের এক পর্যায়ে সে মানুষ কাঁদতে পারে না। এদের কাঁদতে দেওয়া হয় না। মনোকষ্ট নিয়ে বেঁচে থাকার জন্য হলে শক্ত থাকতে হয়। যেই সময়টা গত 10 বছর যাবৎ পার করে চলেছেন তিনি। আরুষির খবর শুনে হসপিটালে এসেছে তিয়াশা। যদিও বা আমার সাথে মনোমালিন্য করছে তার, তবে আরুষির খবরকে বুঝতে পারেনি। করিডোরে দেখা হলো, পাশ মারিয়ে চলে গেল তিয়া। হৃদয়ে জমায়েত কষ্টখানি অন্তঃস্থলে পিষে বেরিয়ে এলো আবার। ভালো লাগছে না কিছু। সকালের ঘটনা মনে পড়লে শরীরের প্রতি লোমকূপে শীতল স্রোত নেমে যাচ্ছে। মনে হচ্ছে এই পৃথিবীর সমস্তটাই আধারে নিমজ্জিত। নতজানু হয়ে আরুষি উত্তর করলো, আমি ডিপ্রেশনে চলে গেছিলাম আপু। বিগত দিনগুলোতে এত পড়াশোনা করেও কোনো পাবলিক ভার্সিটিতে চান্স হলো না। যা ও হয়েছিল পছন্দ তো বিষয় পাইনি আমি। এত টেনশন মিলিয়ে আমি আর পারছিলাম না। সেই কারণেই ঔষধ। ডুকরে কেঁদে উঠল আরুষি। খোলা চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিল তিয়া। আপাতত এই বিষয়ে আর খাটাবে না বলে স্থির করেছে। জীবনে মানুষ শুধু শুধু আত্মহননের পথ বেছে নেয় না। এর পেছনে উপযুক্ত কারণ না থাকলেও কিছু কারণ অবশ্যই থাকে। ব্যাগ থেকে 1000 টাকার কতগুলো বান্ডিল বের করলেন সুষমা। ঘেমে নিয়ে একা হয়ে গেছেন তিনি। এসিটা ঠিকঠাক কাজ করছে না। পুরনো হয়ে গেছে কিনা। টাকাগুলো খুব দ্রুত নিয়ে বিভক্ত করলেন তিনি। এতগুলো টাকা দেখে থমকে গেল আওয়ান। কম করে হলেও 20 লাখ টাকা আছে এখানে। এতগুলো টাকা সুষমার কাছে এলো কি করে, সে বিষয়ে চিন্তিত হতে দেখা। ব্যাংক অ্যাকাউন্ট খালি পড়ে আছে নিঃসন্দেহে। এত টাকা সঞ্চয় করা সুষমার পক্ষে সম্ভব নয়। 10 বছর পূর্বে আদালত ছেড়েছেন তিনি। এখন প্রাইভেট অফিসে মোটা অঙ্কের বেতনে চাকরি করেন। ছেলেমেয়ের পড়াশোনাতে অবলীলভাবে টাকা খরচ করেন তিনি। সমাজে চলার মতো সব রকমের ব্যবস্থা করা ছিল না। মাস শেষে সঞ্চয় করা হয় না, এমনটাই জানতো আওয়ান। তবে এখন কি ধারণার বদল ঘটবে? পাশে বসো আওয়ান। আপনি এত টাকা? প্রশ্ন করবে না, বসতে বলেছি বসো। টাকাগুলো অ্যাকসেপ্ট করে তিনি বললেন, আরুষি নিচের ঘরেই আছে। জি আপনি। কোথায় আসা যাক। এখানে 30 লাখ টাকা আছে। আরুষি 4 বছরের পড়াশোনার খরচ। এত টাকা? আমি সিদ্ধান্ত নিয়েছি প্রাইভেট ভার্সিটিতে এডমিশন করিয়ে দিব। পাবলিক কিন্তু আমি। কোনো কিন্তু নয় আওয়ান। তোমার বোনকে হারাতে চাই না আমি। তাছাড়া টাকা নিয়ে আমি পিছু হাঁটতে চাই না। খোঁজ নিয়ে দেখো, তোমার বোনের ড্রিম ভার্সিটি এটা। সুষমা টাকা বুঝিয়ে দিয়ে চলে গেলেন। ভরসা করেন ছেলেকে, তবে নিজেকে ভরসা করেন না একটুও। হাতে টাকা থাকলেই খরচ করা হয়ে যাবে। দুটো হৃদয় যখন কাছাকাছি হন তখন একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে। সারাক্ষণ কাছে পেতে চায়। আর যখন যেটা হয় না তখন হয় অভিমান। মধুপ্রিয়ার অন্তঃকরণে এখন যেটা চলছে সেটা অভিমান। প্রত্যাশা অনুযায়ী পাচ্ছে না সে। সহসা নিজ থেকে ফোনও করে না আওয়ান। মনে হয় ভালোবাসা কমে গেছে। কল করে অভিযোগের খাত নামাতে শুরু করলো মধু। এপাশ থেকে তেমন কোনো শব্দ এলো না। এবার হুঙ্কার তুলে কেঁদে উঠল মেয়ে। সান্ত্বনা দেওয়ার মতো অনুভূতি নেই এখন। তবুও বলল, নিজেকে সামলাও মধু। সারাক্ষণ একে অপরের কাছাকাছি থাকবো না আমরা। এটা তো স্বাভাবিক, তাই না? আমার যে ভালো লাগছে না আওয়ান। আমি কেমন ছন্ন ছাড়া অনুভব করি। সব কিছুতে অনীহা। তোমাকে না দেখতে পেলে বুকের ভিতর কষ্ট হয়। বিগত কিছুদিন ধরে আমি খুব চাপের মাঝে আছি মধু। কাল দেখা করব নিশ্চিত। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ রে বাবা, এখন আর কেঁদো না প্লিজ, না হলে আমার খারাপ লাগবে। কান্না থামালো না মধুপ্রিয়া, বরং আবারও কান্না শুরু করলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে ঘনশ্বাস ফেললো আবার। সত্যি বলতে এই মুহূর্তে প্রেমের বাণী শোনাতে ইচ্ছে করছে না তার। পারিবারিক ভেজালটা সবকিছু উঠে চলে এসেছে। তবে প্রেমিকার রাগ অভিমান ভাঙানো প্রেমিকের দায়িত্ব। সেই নিয়ম অনুসারে মধুপ্রিয়ার সাথে মধুলাভ শুরু করল। বলবেন না বন্ধু বাৎসল হাসি থাকে না আমাদের চোখে। এখন কিছু আমার ফুটে ওঠে। প্রথমে নিজেকে সামনে রাখলো, এখন স্থির থাকতে পারছে না তিয়াশা। বারবার মন আকুপাকু করছে কথা বলার জন্য। হাজার হোক বন্ধু মানুষ। কিছু সময় হবে আওয়ান। চট করে মেয়েটার মুখ উৎসাহে তাকালো আওয়ান। তিয়াশার সাথে কথা হলো 15 দিনেরও অধিক। মনে কথা বলতে চাইনি এমন নয়।
তবে ভেতর থেকে সচলতা পাচ্ছিল না। ক্যাম্পাস চত্বরে কফি শপ থেকে 2 কাপ কফি দিয়ে দিল। কিছুক্ষণ পূর্বে অর্ডার করেছিল তিয়াশা। দুজনের মাঝে কোনো কথা হলো না। বেশ কিছুটা সময় পাশাপাশি বসিয়ে কাটিয়ে দিল। কফি শেষ করে প্রশ্ন করল তিয়া, কোনো কিছু নিয়ে আপসেট তুই? তেমন কিছু না রে, আরুষির বিষয় নিয়েই যা মন খারাপ। বাচ্চা আমি ভুল করে বসেছে। আসলে ডিপ্রেশন তো বলে করে আসে না। আমার মনে হয় তুই নিজেও ডিপ্রেশনে চলে যাচ্ছিস। স্বাভাবিক হওয়ার চেষ্টা কর। আমি স্বাভাবিকই আছি। তোর কথাতেই প্রকাশ পাচ্ছে কতটা স্বাভাবিক তুই। দেখ আওয়ান, আমি বলবো না আমি নিজে খুব সাধু, তবে এটা জানি মন খারাপ করে বসে থাকলে লাভ হয় না, সর্বশেষ খারাপই হয়। আমি ভেঙে গেছি রিয়া, আমার মস্তিষ্ক সচল নেই আগের মতো। চারপাশে এত এত ঝামেলাতে আমি নিতে পারছি না। মানুষ কি করে বাঁচে এত দুঃখ নিয়ে। এবার দিয়ে নিশ্চুপ, খারাপই লাগছে তার। চোখের সামনে প্রিয় বন্ধুকে শেষ হতে দেখা কারোই কাম্য নয়। সমাধান না দিতে পারলে সান্ত্বনা দিতে নেই। তাই তিয়া স্থির করলো আমানকে খুশি রাখার চেষ্টা করবে। আগের মতো আবার আড্ডা দিবে সবাই। ক্লান্তিতে চোখ বুঝাচ্ছে তিয়ার। সারাদিন লাফালাফি করে এসেছে। তবে সুখ লাগছে এটা ভেবে যে আমাদের মাকে খুশি দিতে পেরেছে। তানজিদের আসার খবর পেয়ে নিজের রুমে গেল। সোজা বাবার রুমে এসে বসলো। গা থেকে বাইরের পোশাক অব্দি খুলেনি কমপ্লিট। মাত্র কয়েক মিনিটের জন্য এসেছে। কাজ শেষেই চলে যাবে না। সেখান থেকে মিটিং শেষ করে রাতে বাসায় ফিরবে। বাবার ব্যস্ততা থেকে চলে যেতে নিচ্ছিল, তবে তামজিদই ডাক দিলেন। চুপটি করে বসে রইল তিয়া। কাজ করতে করতে তামজিদ বললেন, বিজনেস নিয়ে কি মতামত তোমার? তোমার কথা বুঝিনি আব্বু। দেখো মামুনি, আমার অবর্তমানে সবকিছুর একমাত্র মালিক তো তুমিই হবে। সবকিছু না বুঝে নিলে পরবর্তীতে তো সমস্যাতে পড়তে হবে। আমি বিজনেসের প্রতি আকর্ষণ পাই না আব্বু, তাই প্লিজ আমাকে এসবে টেনো না। তিয়াস, রাগ করছো কেন? তুমি কেন বুঝতে চাচ্ছ না সবকিছু সামাল দিতে পারে যে সেই জয়ী। চাকরির পাশাপাশিও বিজনেস করা যায়। সেটা কি বোকামি নয় আব্বু? বোকামি কোনটা আমি জানি না, তবে জীবনে যদি সাধারণ হয়ে বাঁচতে চাও তাহলে চাকরি করো, আর যদি অসাধারণ হয়ে বাঁচতে চাও তবে বিজনেস করো। এখন তুমি বলতে পারো এ কি লোভের প্রকাশ পেল না? আমি বলবো না। জীবনে বড় হতে চাওয়ার ইচ্ছা কখনোই লোভ নয়, তবে বড় হওয়ার জন্য অসৎ উপায় অবলম্বন করাটা হলো লোভ, যা বোকামির পরিচয়। বাবার কথায় বিমুগ্ধ হলো তিয়া। ভেতরে ভেতরে প্রচন্ড শ্রদ্ধা পাচ্ছে তার। কখনো বাবার সাথে অধিক সময় কাটানো হয়নি। সবসময় কাজ নিয়ে ব্যস্ত তামজিদ। তবে এই ব্যস্ততার মাঝেও লুকিয়ে থাকা প্রজ্ঞা ব্যক্তিটির কথা কখনোই স্মরণে আসেনি। জীবনটা কখনো একপাক্ষিকভাবে চলে না। সবকিছুর অপোজিট সাইড রয়েছে। স্বপ্ন এই যে রনকের কাছে সেই কারণে নতুন কতই না চালিয়েছে আমানকে। জীবন আজ নতুন কিছু সৃজন করলো। বিপরীতভাবে ইতিহাসের কোনো ছুটে এসেছে আমার সামনে টেস্ট এক্সাম। আর বিগত দিনের নোট নেই তার কাছে। নাস্তা দিয়ে গেলেন তাহমিদা। সকালে না খেয়ে চলে আসাতে খাবার দেখে লোক সামলাতে পারল না। গপ গপ করে মুখে করতে লাগলো শুধু। ওয়াশরুম থেকে ফিরে এসে আমানের খাওয়ার গতি দেখে ভরকে গেল। নিজের প্লেট শেষ করে তিয়াশা প্লেটে হাত বাড়িয়েছিলেন। ওর হাত চেপে দিল রাগের দৃষ্টিতে অবলোকন করে বলল, আমার খাবারে হাত দিবি না। খিদে পেয়েছে খুব। উফ, ছাড় না। তাহলে আমি কি খাবো? তোমার চাকরি আজ, এখন প্লেট ছাড়। স্যান্ডউইচে কামড় বসিয়ে বলল, দৃশ্যমান আলোর তরঙ্গ কত বলতো? মনে নেই। এই তোর পড়াশোনা দেখবি, সেই আমাকেই খোঁচাতে হবে পরীক্ষার হলে। কেন দেখাবি না নাকি? আসছে উনি, এত কষ্ট করে আমি পড়বো আর ওনাকে দেখাবো। সরাসরি প্রত্যাখ্যান করায় আগুনের ফুলকির মতো তেতে উঠল তিয়া। আধ খাওয়া স্যান্ডউইচটা কেড়ে নিয়ে খেতে লাগলো, যার অর্থ তুই আমাকে এক্সামিনে সাহায্য না করলে আমি আমার খাবারের ভাগ তোকে দিব কেন? প্রথম এক সপ্তাহ প্রচন্ড বিরক্ত করলো, এখন আর বিরক্ত করে না অন্য। অধুনা ভার্সিটিতেও আসে না। হঠাৎ এমন হওয়াতে সানিনের মন বেশ খারাপ, অথচ তার খুশি হওয়ার প্রয়োজন ছিল। পরীক্ষা বিদায় খোঁজও নিতে পারছে না। হঠাৎ করেই কেন উধাও হয়ে গেল ছেলেটা। মন খারাপের বিশেষ কারণ নেই, তবে নিজ মনকে বোঝাতে অক্ষম। বারবার পেছনের দিকে তাকিয়ে দেখছে, কিন্তু জুনিয়র ছেলেটার দেখা নেই। এক্সাম পেপার দিয়ে দিয়েছে, মোটামুটি কমন এসেছে প্রশ্ন। একটা ভালো দিক রয়েছে ওর, পরীক্ষার হলে চারপাশে টর্নেডো হয়ে যাক তবুও তাকাবে না কোথাও, যা পারে সেটাই লিখতে থাকবে। প্রশ্ন দেখে মাথা ঘুরে যাচ্ছে তিয়ার। এই প্রশ্নের বিন্দুমাত্র কমন পড়েনি তার। কাল সারা রাত নোট বই করেছে, অথচ সেখান থেকে কিছুই আসে। রাগে চোয়া শক্ত হয়ে গেল। এই প্রশ্ন যিনি করেছেন নিশ্চয়ই তার বইয়ের সাথে ঝগড়া লেগে থাকে সার্বক্ষণিক, না হলে এহেন আউট প্রশ্নকর প্রশ্নই আসে না।
বরাবরই ওর সামনে সিট পড়ে আমানের। আজও তাই। কলমের কাপ থুতনিতে ঠেকিয়ে চোখ ঘুরে দেখল তিয়া। গোগ্রাসে হাত চালাচ্ছে আওয়ান। মনে হয় সব প্রশ্ন তারই কমন এসেছে। তারের দৃষ্টি লক্ষ্য করে আওয়ানকে ডাকল তিয়া। মিনমিনে কণ্ঠে, এই আওয়ান, 3 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে রে? নিজে লেখ। কি লিখতে বলি বুঝিনি, আরেকবার বল। বললাম নিজের যা ইচ্ছে তাই লেখ। বল না রে ইয়ার, এত কষ্ট করে আমি নোটবুক করলাম, অথচ কোনো কিছু কমন আসেনি। মুখস্থ বিদ্যা করলে যা হয়। বলেছিলাম টেক্সট করতে, বাট তুই যা, এখন ডিস্টার্ব করবি না আমায়। মুখটা শুকনো হয়ে গেল তিয়ার। ভেতরে পাতার মর্ম শব্দের ন্যায় আন্দোলনের সৃজন হয়েছে। নির্ঘাত এবার পরীক্ষায় ফেল আসবে, সেসব চিন্তাতে আস্তে চোখ ঝাপসা হয়ে আসলো। হোয়াটস হ্যাপেন তিশা, লিখছো না কেন তুমি? জি স্যার, এক্ষুনি শুরু করব। এটা তো ভালো কথা নয়। অলরেডি 10 মিনিট ওভার, অথচ তুমি একটা শব্দও লিখোনি। প্রশ্নগুলো পড়ছিলাম স্যার, এখনই লিখব। গার্ড টিচারকে দেখিয়ে লেখার অভিনয় শুরু করলো তিয়াশা। গার্ড চলে যেতেই আওয়ানের পিঠে কলম দিয়ে খোঁচা দিল। পেছন ঘুরে আওয়ান বলল, কি হয়েছে কি? এমন করছিস কেন? আরে ভাই লিখ না। দেখা। কি দেখাবো? প্রশ্ন। প্লিজ প্লিজ দেখা না দোস্ত। পারবো না। পড়াশোনা করবে না, আর এক্সাম হলে আমার গলায় লটকে পড়বে, ওইটা হবে না বাবু সোনা। তিয়াশা বসে রইল। এত সহজে ছাড়া পাত্রে নয় সে। যদি আওয়ান প্রশ্ন না দেখায় তো কলহ রুটিয়ে দেবে। সেই প্রত্যয় নিয়ে বসে রইল মেয়েটি। দুষ্টুমি পুঁতির আনাগোনা চলছে অস্থি মজ্জা জুড়ে। জুতো খুলে ডান পাটা উঁচু করে আওয়ানের পিঠে ঠেকিয়ে দিল। চোখ বড় বড় করে তাকালো আওয়ান। অবশ্য তিয়ার কোনো হেলদোল নেই, সে অন্যদিক ফিরে গুনগুন করছে। আওয়ান লেখায় ব্যস্ত হলো। এবার দুপা উঠে আওয়ানের বেঞ্চে রাখলো তিয়া। টিয়া, হচ্ছেটা কি? কই কি হচ্ছে? লেখ তুই। আরে লেখুস না কেন? ফোঁস করে দম ফেললো আওয়ান। লেখা শুরু করলো সে। তিয়াসের মুখটা মেঘের আড়ালে চলে গেছে। আর চোখে সেসব দেখলো আওয়ান। তিয়ার পা বারবার ওর গায়ে স্পর্শ করে যাচ্ছে। যদিও তেমন বিরক্তি আসে না, তবে স্যার দেখলে এই মেয়ের পরীক্ষা বাতিল করে দিবে। হঠাৎ করে দাঁড়িয়ে গেল আওয়ান। এমন হয়তো ভয় পেয়েছে তিয়াশা। অনুনয় সুরে বলল, দোস্ত প্লিজ বিচার দিস না। স্যার, কাইন্ডলি এখানে আসবেন। গার্ড টিচার আসলে লুজ পেপার চাইলো আওয়ান। এবার তিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচলো। হেন তেন পর্যায়ে চলে এসেছে পরিস্থিতি। লুজ পেজগুলো মার্জিন করে নিয়ে আবার লিখে শুরু করলো। তিয়াশা তখনও চুপচাপ বসে আছে। প্রচুর লিখছে আওয়ান। হাতের গতি এত যে ঝড়কেও হার মানাবে। তিয়াশা ভালো মানের স্টুডেন্ট, সবার আগে পরীক্ষা শেষ করে। কিন্তু এবার যেন শরীরের সাথে রাহুর বিরোধ লেগেছে। সেই কারণে খাতা খালি। এক্সাম শেষ হওয়ার মাত্র 5 মিনিট বাকি। পুরো খাতা জুড়ে একটা কালো কালির দাগ ওড়ে। গার্ড সবাইকে পেপার গোছাতে বলছেন। সবাই সেলাই করে নিচ্ছে খাতা। তিয়াশা পায়ে চিমটি কাটলো আওয়ান। মেয়েটির চোখ লাল হয়ে আছে, বোধ হয় এখনই কেঁদে দিবে। ইশারা করলো আওয়ান। সামনে পেপার দেখে তিয়াশার চোখ ছলছল করছে। গাধা একটা। নেক্সট কিন্তু আর লিখে দিব না। বিস্ময়ে কথা বলতে পারছে না তিয়াশা। খাতা সেলাই করা হলো। সব চেক করে সাবমিট করা হলো পেপার। হল থেকে বেরিয়ে চারপাশে আওয়ানকে খুঁজছে তিয়াশা। কোথাও নেই অনাকাঙ্ক্ষিত প্রিয় সেই বন্ধুটি। ক্যাম্পাস পেরিয়ে গেটের কাছে এসে আওয়ানকে পরিলক্ষিত হলো তিয়াশার। কোনো কিছু না ভেবে ছুটে গেল মেয়েটি। চোখ দিয়ে ইশারা করলো আওয়ান। অর্থাৎ কি হয়েছে? তৎক্ষণাৎ ছেলেটাকে জড়িয়ে কান্না জড়িয়ে দিল তিয়াশা। মেয়েটির ছোঁয়াতে শক্তপোক্ত শরীরে মৃদু সমীর স্পর্শ করে যাচ্ছে। তিয়াশার বকবক শুরু হলেও আওয়ান কথা বলছে না। কেমন যেন লাগছে ওর। এক অদ্ভুত ধাঁচের অসহ্যকর ভালো লাগার অনুভূতি। 2 সপ্তাহ পর দেখা হলো জিমামের সাথে। ছেলেটা আজকাল মিশে না কেন রে? মনে হয় খুব বেশি ব্যস্ত। তবে সে ব্যস্ততা কি তা জানে না আরুষি। ভাইয়ের বন্ধুটি এতটা অবহেলা কেন করছে কে জানে। অথচ এককাল ওর পেছনে ঘুরেছে কত। সেসব চিন্তা করতেই হতাশে স্পর্শ করে ওর গায়ের প্রতিটি লোমকূপ। ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে সবার আগে জিমামকেই কল করেছিল, তবে ফোনটা সুইচ অফ বলেছিল সেদিন। রাতে যখন কথা হলো তখন জিমাম বলল দেখা করতে চায়, তবে এখন লাপাত্তা বলা যায়। ফোন করলো আরুষি। জিমাম জানালো কাছাকাছিই আছে। ফোনটা ব্যাগে পুরে বেঞ্চে পা উঠে বসলো সে। কয়েকটা বাচ্চা খেলা করছে। এদের মাঝে কেমন মিহি কবসনুন নিরুদ্রব ছড়িয়ে আছে। এসব দেখলে হিংসে হয়, খুব বেশি অশান্ত হয় মন। জিমাম এলো ঠিক কাটায় 20 মিনিট পর। অভিযোগ করতে মন চাচ্ছে না, তবে স্পষ্ট ভাষাতেই শুধালো, একটু বেশি লেট করে ফেললি না জিমাম? জ্যাম ছিল খুব। বসো পাশে, আমি কিছু বলতে চাই তোমায়। আমি জানি কি বলতে চাও তুমি। এটাই বলবে যে তুমি ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিয়েছো আর খুব তাড়াতাড়ি বিয়ে করো আমরা, রাইট? আমার মনে হয় সম্পর্কটা লুকিয়ে রাখা ঠিক হবে না। কিন্তু আমি যে ভাঙতে চাই এই সম্পর্ক, একদম ভেঙে দিতে চাই।
ঈষৎ চমকে উঠল আরুষি। জিমাম নিশ্চিত রসিকতা করছে তার সহিত, তবে এটা যদি রসিকতাও হয় তবুও ভালো লাগছে না ওর, তাই প্রসঙ্গ পাল্টাতে চাইল। তবে জিমাম যেন মনস্থির করেই এসেছে, নয় এসপার নয় ওসপার। তুমি ঠিক আছো জিমাম? নিশ্চয়ই মদ গিলেছ। দেখো সব ফাজলামো পছন্দ নয় এক বিন্দু পরিমাণ। আমি যাচ্ছি এখন, পরে কথা হবে। আমি সিরিয়াস আরুষি। থমকে গেল আরুষি। জিমামের কথাগুলো খাবাচ্ছে ওকে। অতি সহজে ছেলেটার সম্পর্ক ঠকিয়ে দিল। গত 2 বছরে যত উপহার দিয়েছিল সব টুকে দিল সাদা কাগজে, মিলিয়ে নিতে বলল সব। আরুষি হতবাক হয়ে রইল নিজের ভালোবাসার পাই পাই হিসেব দেখে। এই উপহারগুলো কেনার জন্য কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে তা শুধু আরুষি জানে। এসব আজ তুচ্ছ। আবার এসেছে ধরায়। মেঘের ডাকে সাড়া দিতে প্রস্তুত বন্ধু বৃষ্টি। সেদিকে দাঁড়িয়েছে আমার। গত কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো চোখে ভাসে শুধু। চোখ দুটো ছাপছাপানো হতে চায়। তবে এমন পরিস্থিতিতে স্বপ্ন থাকা বুঝতে ঘরে সে নিজের মাটিতে ভদ্রমহিলার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে যেন কিছু বলতে চায়, তবে বিশেষ কিছু বললেন না তিনি। কেবলমাত্র বললেন রাতে খাবেন না আজ, তাই যেন ডাক না দেওয়া হয়। কথায় বোঝা যায় একা থাকতে চান সে। সুষমা চলে যেতেই আবারও জানালার কাছে ছিল আমার। কিছু সময় দাঁড়ানোর পর অনুভব হলো বৃষ্টির শীতল তুমুল গতিতে স্পর্শ করে যাচ্ছে চোখ মুখ কান্না সব। টুম করে শব্দ হলো ফোনে। নিশ্চয়ই মেসেজ দিয়েছে মধুপ্রিয়া। মেয়েটার সাথে সারাক্ষণ কথা না বললে অশান্ত হয়ে পড়ে। জ্বালাতনে পড়লো আমার। এখন আবার কল করেছে। এই বেবি, তুমি আমাকে ভুলে গেছো, এটা কি ঠিক? সরি মধু, আমি আসলে ক্লান্ত ছিলাম। ও, আজকাল আমি কল করলেই তুমি ক্লান্ত থাকো, ভালো লাগে না আর? এমনটা নয় মধু। তুমি আমাকে আগের মতো ভালোবাসো না আওয়ান? আমি তোমার কাছে পুরনো হয়ে গেছি। মাসখানেক হলো আমাদের রিলেশন মধু, তুমি পুরনো হও কি করে? একটু কমন সেন্স দিয়ে কথা বলো। এখন বুঝতে পারছি আমি। যাও, কথা বলা দরকার নেই। মধু, লিসেন টু মি। টুট টুট শব্দ করে কল কেটে গেল। কয়েকবার ফোন করলো আমার, তবে প্রথম দিকে রিং হলো, এখন সুইচ অফ। বেডের উপর ফোনটা ছুঁড়ে ফেলে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। ভালো লাগছে না, সবকিছুকে অসহ্য লাগছে। ব্যাংক থেকে এত টাকা লোন নিয়েছে সুখে, সেই জন্য বাধা রেখেছেন এই বাড়িটা। লোন দিতে না পারলে বাড়িটা চলে যাবে ব্যাংকের কাছে। সেখানে পাগল পায় অবস্থা। তাতে সুষমার অসুস্থতার খবর আজ একদম শেষ করে দিল ওকে। কি করে বেঁচে আছে জানা নেই। মাকে হারিয়েছিল চিনচিন দেখা চোখ দিয়ে ঝরতে লাগলো। তবে বৃষ্টির ফোঁটাগুলো ধুয়ে মুছে দিল সবটা, যেন বন্ধুকে সঙ্গ দিচ্ছে। হাওমা করে গলা ফাটিয়ে কাছে উমর। আজ বহুদিন পর সানিনের কাছাকাছি হয়েছে। এতদিন নিজেকে সংযত রাখার চেষ্টা চালালেও আজ পারছে না বিন্দুমাত্র। এই শেষ দিনের দেখাটা এতটা আবেগপ্রবণ হবে তা ভাবেনি কখনোই। সানিন বিরক্ত হচ্ছে এবার। চোখের সামনে দামড়া ছেলে কেটে নিয়ে যাচ্ছে, এটা কি মানা যায়? আর একবার কাঁদলে মার খাবা। আমি আপনাকে ভালোবাসি সানি। তুমি ছোট আমার। এটাই তো আমার দুর্ভাগ্য, আর এটাকে আমি মানতে পারছি না। কি করব বলুন না, মেরে ফেলুন আমায়। দেখো উমর, আমি যতদূর জানি তোমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। জীবনে বহু কষ্ট করেছেন তোমাদের মানুষ করতেই, তাই আর কষ্ট বাড়িও না। কিন্তু কোনো কিন্তু নয়। পড়াশোনা করে বড় হও, তখনও যদি মনে হয় আমি তোমার অন্তরকে জ্বালাতন করি, তবে ভাববো আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে। এতদিন থেকেছো তো মরার মতো করে, আর পারছি না আমি। এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। উমর, এমনটা করো না প্লিজ, বোঝার চেষ্টা করো। মহা ভেজালে পড়া গেল। এমন অনাকাঙ্ক্ষিত প্রেম যদি কাউকে এলোমেলো করে দেয় তখন কী বা করার থাকে? শেষে কি এই ছেলেকেই বিয়ে করতে হবে? এইসব চিন্তা চেতনা বিচরণ করছে ওর মন প্রাণ জুড়ে। তখনই পায়ের কাছে লুটিয়ে পড়লো উমর। ওর কাণ্ডে না হেসে পালো না সানি। ছেলেটার চুল ধরে বলল, তোকে শাসন করার জন্য ও পাশে রাখা দরকার। বাজে ছেলে, বন্ধু হয়ে থাকতে পারবি শেষ দিন অবধি? পারবো। বিগলিত হাসলো সানি। উমরের চোখে মুখে লেপটে আছে প্রবল ভালোবাসা। এই ছেলেটাকে শাসন করার জন্য হলো ওর শেষ দিন অবধি পাশে থাকতে পারছে। তবে এই সমাজের কথা ভাবলে কেমন মন খারাপ হয়। তাতে কি কত মানুষই তো এই সমাজের বিরোধিতা করে ভালো থেকেছে আর ভালো আছে। সানিনও না হয় রিস্ক নিয়ে চেষ্টা করবে ভালো থাকার। উমরের ভালোবাসা যদি শেষ দিন অবধি থাকে তো সানিন চোখ বুজে পার করে দিবে 100 বছর। পরীক্ষার আগের দিন জব খুঁজতে বের হয়েছে আমার। বিষয়টা চোখে পড়তেই গাড়ি থেকে নেমে গেল তিয়াশা। এক্সামের কিছু জিনিস কিনতে বের হয়েছিল। অন্যমনস্ক আওয়ানের কানে তিয়ার ডাক পৌঁছালো না, কেবল হেঁটে যাচ্ছে মাথা নিচু করে। ছেলেটার বাহুতে টান দিল তিয়া। সামান্য চেঁচিয়ে বলল, কিরে, এতবার ডাকার পরও শুনছিস না কেন?
ডাকছিলি আমায়? থাকিস কোথায় তুই? আর এগুলো কিসের ডকুমেন্ট? ফাইল চেক করতে লাগলো তিয়াশা। চোখ মুখ এসব লাল হয়ে উঠেছে। জবের কাগজটা ছিঁড়ে ফেলে পরপর বলল, আর ইউ সিলি, এই সামান্য বেতনে 8 ঘন্টা ডিউটি জব করবি তুই? কাল থেকে তোর ফাইনাল পরীক্ষা, তুই কি পাগল হয়ে গেলি? আমি সত্যি পাগল হয়ে গেছি টিয়া। আসলেই পাগল হয়ে গেছিস তুই। ভার্সিটির লাস্ট ডেতেও দেখলাম মন মরা। বল না কি হয়েছে তোর? কিছু না রে। আমাকে এড়িয়ে চলার চেষ্টা চালাচ্ছিস ভালো, তবে আমি কিন্তু খবর নিয়েই ছাড়বো। কফি খাবি টিয়া? না না, কফি না, চা খাবো। ওই যে দেখ, ওই মামার হাতের চা খুব ভালো। ফুটপাতের একটি দোকান দেখাচ্ছে আওয়ান। অবাক চোখে তাকিয়ে রইল টিয়া। খুব চিন্তা ভাবনা কখন আসে। ছেলেটা বোধহয় চাপা কষ্টে আছে। সঙ্গ দেওয়ার জন্য হলেও চায়ের দোকানে গেল টিয়া। 2 কাপ চা নিয়ে হাঁটতে লাগলো পাশাপাশি। নীরবতায় থমকে গেছে মেঘ। বৃষ্টিকে ডাকার কথাই ভুলে গেছে। শুধুমাত্র আকাশকে কালো এক আস্তরণে আবদ্ধ করে দিয়ে ঘুমট করে রেখেছে। কি হয়েছে তোর? পড়াশোনা নিয়ে এত সিরিয়াস একজন, আজ এমন ছন্ন ছাড়া কেন? কুল কিনারা নেই যেন? আমি এমনটা কেন হলাম রে টিয়া? কেমন? দায়িত্ব জ্ঞানহীন। হঠাৎ এসব কি বলছিস তুই? দেখ, আমি জানি না কেন বলছিস এগুলো, তবে এর পেছনে কারণটা নিশ্চয়ই তোকে অগোছালো করে দিয়েছে। আমানের কাছে হাত রাখলো টিয়া। প্রথমে একটু লেগে আছে আসছে, তাই জন্য ভরসা পেল আমার। বলা শুরু করলো অতীতের এক কাহিনী। 10 বছর আগের ঘটনা। আমি তখন খুব বেশি বড় নই, সবে 14 বছরে পা দিয়েছি। আমার বাবার সাথে মায়ের বিচ্ছেদ হয়। কাগজে কলমে নয়, মনের ভেতরের বিচ্ছেদটা হয়। তার আগের ঘটনাগুলো খুব খারাপ। জানিস, আমি হয়তো এখনো আমার বাবাকে প্রচণ্ডভাবে ভালোবাসি, তবে আমি অস্বীকার করতে পারি না সেই নিকৃষ্ট অপরাধ। প্রায় 5 কোটি টাকা লুটপাট করেছিলেন আমার বাবা। বিষয়টা আপনি যখন জানতে পারেন তখন খুব রেগে যান। ভাগ্যক্রমে সেই কেসটা পরে আম্মির কাছে, তবে আম্মি পারলেন না শাস্তির রায় দিতে। অতঃপর বাবা মুক্তি পেলেন, তবু থেমে থাকেননি তিনি। টাকার নেশায় উন্মাদ হয়ে যান। সর্বশেষ গরিবের জন্য আসা টাকা লুটপাট করেন। আম্মি তখনও পারলেন না বাবাকে শাস্তি দিতে। একসময় বাবা আরও অপরাধের দিকে ধাবিত হলেন। 1000 বার বারণ করার পরও সেদিন শুনেননি বাবা। অতঃপর আম্মি আমাদের নিয়ে বেরিয়ে আসেন আর ছেড়ে দেন বিচারকের দায়িত্ব। ওনার কথা হলো, যেখানে তিনি নিজেও অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, সেখানে কি করে পারবেন অন্যের জন্য ন্যায় বিচার করতে? খুব দ্রুত আওয়ানের জীবনে ঝড় আসতে চলেছে, সে আবার ইতিমধ্যে পেয়েছে তিয়াশা। এই বিফল রজনী জুড়ে আওয়ানের কথাই ভেবে চলেছে বিচলিত অন্তর। অশান্ত হয়ে উঠেছে মন প্রাণ সব। সুষমা শারীরিকভাবে অসুস্থ, তবে সেটা কাউকে জানতে দেননি এতদিনে। এদিকে ব্যাংকে লোন করেছেন, সেই চিন্তাতে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এসব জানার পর আওয়ানের অনুভূতি যে কেমন তা শুধুমাত্র সেই জানে। প্রিয় মানুষ আর কোটি টাকার সম্পদ ফেলে এই সাধারণ জীবনযাপন করছেন সুষমা। শুধুমাত্র ন্যায়কে অন্তরে পুষেই বেঁচে আছেন সাধারণ একজন মা হিসেবে। তিয়াশার কান্না পাচ্ছে এবার। খুব খারাপ লাগছে ওর। এই নির্মম ঘটনাগুলো জানা ছিল না এর আগে, তবে এখন যখন জানলো তখন কিছুই করার নেই। পরীক্ষার হলের সামনে তুমুল ভিড় জমায়েত হয়েছে। ভিড়ের মাঝে তিয়াশাকে খুঁজছে সবাই। মেয়েটা এত লেট করে আসছে কেন কে জানে। হলে প্রবেশের 5 মিনিট আগে ছুটে এলো তিয়াশা। সরি গাইস, কাল খুব রাত করে ঘুমিয়েছিলাম, সেই কারণে সকালে উঠতে পারিনি। আচ্ছা চল তো এখন। ওয়েট, আগে বিরিয়ানি টেস্ট কর। বক্স থেকে বিরিয়ানি বের করলো টিয়া। সকালে হুমড়ি খেয়ে পড়লো বক্সে। শেষমেশ দেখা গেল 1 চামচ ছিল অর্জুন। ফিচের হাসিতে মত্ত হয়ে চলে গেল সুমিতা। 2-একটা কথা বলে সাম্মি আর পরিচালনা করে গেল নিজের হলের দিকে। জিমাম, আওয়ান আর তিয়াশা যাচ্ছিল, তখনই পেছন থেকে মধুপ্রিয়ার ডাক। মেয়েটি অদ্ভুত ফ্যাশনের ড্রেস পরে। তিয়া সামান্য হাসার চেষ্টা করে বলল, তোমরা কথা বলো, আমরা যাই। আমাদের চোখ ছিল সামনের দিকে। মধুপ্রিয়ার সাথে মনের দ্বন্দ্ব চলছে তার। তুমিও তো বড়। ও সেই কারণেই এমন মধু, আজকাল তোমার ভাষাতে এমন তিক্ততা কেন? এখন তো তেতো লাগবে, মজা নেওয়া শেষ না। তোমার কথা কিন্তু অন্য দিকে তাক করছে। প্লিজ নিজেকে সংযত করো। আর তুমি কি করেছো? পৃথিবীর সমস্ত বয়ফ্রেন্ড জানে তার গার্লফ্রেন্ডকে কি করে সুখে রাখতে হয়, সেই দিক থেকে তুমি তো লুজার। পরে কথা বলবো, তোমার মাথা ঠিক নেই। পেছন থেকে ডাকলো মধু। নানান কথাই বলে চলেছে সে। আওয়ান সেসব কানে নিয়েও নিল না। ইদানিং মেয়েটার মুখের ভাষা খুব খারাপ হয়ে যাচ্ছে। পুরো পরীক্ষার হলে একটা কথা বলেনি আওয়ান। তিয়াশাও ঘাটায়নি তেমন। পরীক্ষা শেষ করে সবাই আড্ডা দেওয়ার কথা বলে সরাসরি বারণ করে দিল আওয়ান। তিয়াশা বুঝতে পারলো কিছু একটা হয়েছে, তাই বলল,
পরে আড্ডা দেওয়া যাবে। বাসায় ফিরে এসে লম্বা ঘুম দিল তিয়াশা। রাতের ঘুম হচ্ছে। ঘুম থেকে যখন উঠলো তখন বাজে বিকেল 4:30। ফোনটা সাইলেন্ট হয়ে পড়ে আছে বালিশের কাছে। সেখানে ভাসছে 12টা মিস কল। আওয়ানের নাম্বার থেকে কয়েক সেকেন্ড চুপ করে রইল। ভাবনার মাঝে তাহমিদা এলেন, মুখটা গম্ভীর ছায়ামুখ। সুমিতা কল করেছিল, আওয়ানের মায়ের অবস্থা নাকি ভালো না। অসুস্থ মায়ের হাত ধরে বসে আছে আওয়ান। চোখ দুটো অসম্ভব লাল, যেন এখনই গড়িয়ে যাবে কয়েক ফোঁটা জল। তবে কোনো বিশেষ মাধ্যমে আটকে আছে সেই বিন্দু ফোঁটা। সুষমা মাথার উপরে থাকা সিলিংয়ের দিকে তাকিয়ে শ্বাস গুনছেন। তিনি খুব করে অনুভব করেছেন এই পৃথিবীতে ওনার সময় ফুরিয়ে এসেছে। সত্যি বলতে কেউ মরতে চায় না, সুষমাও চায় না মরতে। এর পিছনেও বিশেষ কারণ রয়েছে। শান্তির জন্য মানুষ মরণ চায়, তবে ওনার তো মরে গিয়েও শান্তি নেই। এই ছেলে মেয়ে দুটোর কেউ নেই যে বাবা থাকতো আজ বহু দূরে। এতদিনে হয়তো অন্য কোথাও সংসার পেতে নিয়েছেন, আবার নাও হতে পারে। সুষমা চলে আসার পরপরই নাকি দেশ ছেড়েছে, এমনটাই খবর পেয়েছিলেন তিনি। বলা বাহুল্য ভদ্রলোক ছেলে মেয়েদের প্রচুর ভালোবাসে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে টাকার প্রতি লোভ সেই ভালোবাসাতেও খাদ নিয়েছিল। এসব স্মৃতিতেই কেমন ভারী হয়ে আসে বুক। মেয়েটা নিতান্তই ছোট মানুষ, তবে ছেলেটা বুঝদার, একমাত্র ভরসা ওনার। অনেক সময় গেলেও আমার কথা বলছে না। নোর শব্দে বুকে জড়িয়ে আছে মায়ের হাত। মমতাময়ী মায়ের জন্য অন্তরটা ছিঁড়ে যাচ্ছে। বেদনাগুলো পাল্লা ভারী করে চলেছে। এর শেষ কবে, কোথায় আর কিভাবে? আমি চলে গেলে কষ্ট পাবি বাবা? এমন কথা বলিও না আম্মি, আমার কষ্ট হয় খুব। একটা সময় তো যেতে হবেই, তাই না? আমার নিরুত্তর। এই চিরন্তন সত্যকে মানতে পারছে না কিছুতে। তাতে দাঁত চেপে বসে রইল। সুষমার কথা আর ভেঙে দিতে চান না তিনি। কিছু মুহূর্ত পর খাবারের প্যাকেট নিয়ে কেবিনে এলো তিয়া। কাল রাত থেকে এখানেই পড়েছে মেয়েটা। ভাগ্যিস পরীক্ষার মাঝে 4 দিনের বিশাল গ্যাপটা পড়েছে। বাটিতে স্যুপ ঢেলে নিতে নিতে আমানকে বলল তিয়াশা, কাল থেকে না খেয়ে আছিস, যা খেয়ে নে, আমি আন্টিকে খাইয়ে দিচ্ছি। তুই খাবি না? একটু পর আন্টিকে খাইয়ে তারপর। সুষমার কাছে এগুলো তিয়া। মৃদু হেসে অতি যত্নে স্যুপটুকু বাড়িয়ে দিল। নিজের জীবন থেকে একটি কথা বুঝেছেন সুষমা, আর সেটা হলো রক্তের থেকে মনের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। যে সম্পর্কে বন্ধুত্ব নেই সেটা সম্পর্ক নয়, সেটা প্রয়োজন। টুল নিয়ে ঠায় বসে আছে আওয়ান। চোখগুলো জানালা পেরিয়ে ওদূরের সারি সারি পাইন গাছের দিকে। গাছপালাগুলো কেমন সজীবতায় ভরপুর। তিয়া বলল, খাবারটা খেয়ে রেস্ট নে। তুই এলে একসাথে খাবো। তিয়াশার কোনো মতামত নেই। সুষমাকে খাইয়ে দিয়ে অন্য প্যাকেটের খাবার সাজাতে লাগলো। কাল রাতে শাম্মী, সানিন, সুমিতা, প্রজ্জ্বল, জিমাম সকলেই ছিল এখানে। ভোরের দিকে এদের সবাইকে পাঠিয়ে দিয়েছে তিয়া। অন্যদিকে কেঁদে যা তা অবস্থা করেছে আরুষি। সুমিতা ওর সাথে করে বাড়িতে নিয়ে গেছে রেস্ট করানোর জন্য। মেডিসিন বক্স নিয়ে কেবিনে নার্স এলো। আমান আর তিয়াকে দেখে বলল, রোগীর রেস্টের প্রয়োজন, আপনারা থাকলে ঘুমাতে পারবে না। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। নার্স স্যালাইন বদলে দিয়ে সাথে একটা ইনজেকশন পুশ করে দিল। খাবার গুছিয়ে বসে আছেন ঝাঁপটি মেরে। চোখের ইশারায় ডাকলো তিয়াশা। কোনো মতে অশ্রুকণা আড়াল করে বেরিয়ে এলো আমার। খাবার খেতে গিয়েও গলা দিয়ে নামছে না খাবার। বহু কষ্টে শুকনো রুটিগুলো চিবুচ্ছে। ওর খেতে কষ্ট হচ্ছে দেখে তিয়া আবার নিচে গিয়ে লিকুইড খাবার নিয়ে এলো। এতে যদি একটু বল পাওয়া যায় শরীরে। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। শেষ একদম চলছে আজ। তিয়ার মন আকাশে বাতাসে ভেসে বেড়ায়, সেই কারণে কমন পড়েনি আজ। আওয়ান চোখ পাকিয়ে বিরোধ করলো। দুটো লিখতে লিখতে হলো। মেয়েটাকে আর সাহায্য করা যাবে না, এতে করে নিজের প্রতি ভরসা হারিয়ে অন্যের উপর নির্ভর হয়ে যাবে। হল থেকে বেরিয়েই আওয়ানের হাত চেপে ধরল তিয়া। ইশারা করে বলল আওয়ান, কি দোস্ত, আন্টি সুস্থ, তুইও ঠিক আছিস, আমরা প্লেস ঘুরতে যাব। জি না, আমি যাচ্ছি না। সবাই খুব আশা করেছে রে। আমি পারবো না যেতে, তোরা যা সবাই। সামনে তাকাতে কয়েক জোড়া চোখের রসে পড়তে হলো ওকে। অবশেষে হার মেনেই নিল। পার্কে যাবে সবাই, এটাই মনস্থির করা হয়েছিল। সেই অনুযায়ী পার্কের পথে অগ্রসর হলো। পরীক্ষা শেষ, এবার রেজাল্টের জন্য অপেক্ষা করা। পরীক্ষার আগে যে ভয় কাজ করে তার থেকে সহস্রগুণ ভয় হয় রেজাল্টের জন্য অপেক্ষাকৃত সময়গুলোতে। তিয়াশা এক চপ্পর করে এসেছে মামা বাড়ি থেকে, তবে সেখানে বেশি দিন থাকা হয়নি। পরিবেশটা ভালো লাগেনি ওর, কেমন যেন অস্বস্তিকর। মেঝেতে মাথা আর শরীর বেডে রেখে শুয়েছিল। ঠিক তখনই হুড়মুড় করে রুমে প্রবেশ করলো আমার। ওর অবস্থা দেখে হো হো করে হাসতে লাগলো। সেই হাসির শব্দ উঠে পড়লো তিয়াশা। আওয়ানের বাহুতে চাপড় মেরে বলল, কি হয়েছে তোর? আমাকে কি জোকার মনে হয়? জোকারের থেকেও অদ্ভুত তুই। আজব কথা বলবি না তো। তাই অসময়ে কেন এসেছিস? শুধু আমি নই, দল বল সবাই এসেছে। কিন্তু কেন? কিছুটা আশ্চর্য হয়ে বলল তিয়াশা।
নিজকে হাসার মতো ভাব করে ঠোঁট দুটো চিকন করে সুর বাজালো আওয়ান। এই ছেলের অযাচিত আচরণ ভালো লাগে না একদম, তাই রুম থেকে বেরিয়ে এলো ড্রয়িংয়ে। একদল বাহিনী দেখে অবাকই হলো, তবে প্রশ্ন না করে বুয়াকে বলে নাস্তা দিতে বলল। টিভি অন করে একটা হিন্দি সিনেমায় গান বাজিয়ে বসলো কাউচে, তারপর বলল, এই অসময়ে কেন আগমন সবার? বিয়ে? কার বিয়ে? লাফিয়ে উঠল তিয়াশা। সুমিতা চোখ দুটো গোল করে শুধালো, তুই কি মজা করছিস? মানে আমি কেন মজা করব? সুমিতা ইশারা করে কিছু বলছে স্বামীকে। স্বামী নিজেও হতবাক। ওদের দুজনে থেকে বিরক্তিকর দৃষ্টি ফেলে সানিয়াকে বলল, কি হয়েছে বলতো? সবাই এই অসময়ে একসাথে? তোর বিয়ে আর তুই এই কথা বলেছিস? মানে আমার বিয়ে কে বললো তোদের? বোকা হাসি দিয়ে নিজেও চিন্তিত হয়ে গেল তিয়াশা। সকলে কেমন করে তাকিয়ে আছে। তাহমিদার সাথে কথা বলছে আওয়ান। ভদ্রমহিলার সাথে আওয়ানের এত কিছুর কথা কে জানে? হঠাৎ করে এই ছেলের প্রতি রাগ উঠে গেল। চোখ দুটো কেন যেন জ্বালা করছে খুব। নিজের ঘরে গিয়ে ধপ করে দরজা লাগিয়ে আসা। কিয়ৎক্ষণ বাদে নিজের আচরণ দৃশ্যমান হলো ওর নিকটে। চমকাইতে হয়ে চোখে মুখে পানি দিয়ে সে দাঁড়ালো আয়নার সম্মুখে। হালকা হাতে অবয়বটি স্পর্শ করে বলল, হঠাৎ করে আমি এমন করলাম কেন? তামজিদ এসেছেন অফিস থেকে। তিয়াশাকে সকলের মাঝে দেখে বললেন, কি মামুনি, এখনো রেডি হওনি কেন? না না, এক্ষুনি যাও, সবাই এসে পড়বো তো। শাম্মী, ওকে নিয়ে সাজিয়ে দাও তো মামুনি। জি আঙ্কেল। সামনে আর সানিম জোর করে নিয়ে গেল তিয়াশাকে। সুমিতা আর আওয়ান সাজসজ্জার কাজ করছে। প্রজ্জ্বল আর জিমান বাতিয়াজের ঘরোয়াভাবে টাকা দেখার আয়োজন চলছে। তিয়াশা একটু আগে জানতে পারলো সেটা। দ্বিমত না করলেও খুব বেশি মত আছে এমনও নয়, তবে অন্তঃকরণ থেকে বাধা প্রদান হলো না। অজান্তেই সায় জানাচ্ছে মন। আয়োজন শেষ। ঘেমে একাকার আওয়ান এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে শার্টের দুটো বোতাম খুলে নিল। সানিম এসে বসলো ওর পাশে। ইশারাতে বোঝালো পাশের দিকে তাকাতে। শাড়ির কুচি ধরে খোলা চুল মেলে আসছে তিয়াশা। চোখে মুখে সামান্য বিরক্তি ভাব। জীবনে প্রথমবারের মতো শাড়ি পরেছে কিনা, তবে অসম্ভব সুন্দর লাগছে তাকে। চোখ ফিরিয়ে নিল আওয়ান। মধুপ্রিয়া কল করেছে। টিয়া কাছে আসতেই হাতের ইশারা দিয়ে বোঝালো কল এসেছে। আওয়ান চলে গেল সাইডে। তিয়াশা সেদিকে একবার তাকিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মজে গেল। একবার হাসছে তো আরেকবার রাগে চোখে তাকাচ্ছে, যেন সব থেকে খুশি মানবে। আমার জন্য তোমার সময় নেই আওয়ান, দেখা সাক্ষাৎ তো বহুত। সকালে দুবার কল করেছি মধু, তুমি রিসিভ করনি। দেখলাম। এখন দেখা করবে কবে? কাল ভার্সিটি গিয়ে দেখা করে আসবো। না, আজই আসো প্লিজ। তিয়াশার বাড়িতে আছি, আজ আসতে পারবো না। ওই বাড়িতে কেন? ওর বিয়ের কথাবার্তা চলবে তাই। ও আচ্ছা, রাতে কল করবে বুঝলি। আই মিস ইউ অলওয়েজ এন্ড আই লাভ ইউ জান। পরে কথা হবে, লাভ ইউ টু। কল কেটে দিয়ে থামলো আওয়ান। শ্বাসগুলো ভারী ছিল। মধুপ্রিয়ার প্রতি আকর্ষণটা যেন কেমন ভোলাতে। হঠাৎ কেমন মনে হয়, তবে পাত্রপক্ষের নিকট বসানো হয়েছে তিয়াকে। বিশ্ব সুন্দরী না হলেও রূপগুণ কোনোটাতেই কম নয় তিয়াশা। এই ভারী মিষ্টি মেয়েটাকে আগে থেকেই পছন্দ করে রেখেছিলেন মাহমুদা। তার ছেলেটাও তেমনই রূপগুণে সুন্দর আর নিতান্ত ভদ্রমানব। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। গত বছর আমেরিকান অ্যাম্বাসিতে বিশেষ পদে চাকরির অফার পাওয়াতেই মাল্টি ন্যাশনাল কোম্পানির জবটা ছেড়েছে। এখন অ্যাম্বাসিতেই জব করছে। বয়সটাও বেশি নয়, সবাই 29-এ পা রেখেছে। বলা যায় তিয়াশার জন্য একদম পারফেক্ট। বাবার পছন্দের উপর কথা বলে তিয়াশা। তাছাড়া কথা দেখে যা মনে হলো, এতে করে আগে থেকে এই সম্বন্ধ ঠিক করা। মূলত এখন নামে মাত্র ফর্মালিটি দেখানো হচ্ছে। একান্তে কথা বলার জন্য দুজনকে ছাদে পাঠানো হলো। তিয়াশা অন্যদিকে ফিরে রইল। ভদ্রতার খাতিরে প্রশ্ন করছে না, তবে ছেলেটাতে মনক্ষুণ্ণ হয়েছে বটে, তবু মন খারাপ নিয়ে এগোবে সে। হাই, আমি রাজিন আজমি। শুনেছিলাম নামটা। সোনারই কথা। আফটার অল একটা সম্পর্ক শুরু হতে চলেছে। তো আপনি কি করছেন এখানে? খাওয়া দাওয়া আর ঘুমানো। কথাটা কর্ণপাত হতে পেছন ফিরে তাকালো তিয়াশা আর রাজে। ঠোঁটের কোণে হাসি রেখে কান থেকে ফোন নামিয়ে ওদের কাছে এলো আওয়ান। মধুপ্রিয়ার সাথে কথা বলছিল, তখনই রাজেন আর তিয়াশার কথাগুলো কানে আসে। রাজেন একটু অবাক হয়েছে, এই ছেলেকে নিচে দেখে নিজে। তিয়াশা মুখ বাঁকিয়ে তাকালো। ওকে পাত্তা না দিয়ে রাজেনের সাথে হাত মিলিয়ে দিল আওয়ান। হাই, আমি আরহাম আওয়ান, তিয়ার সব থেকে বাজে বন্ধু। রাজেন চমৎকার হাসলো। আওয়ানের রসিকতার সাথে তাল মিলিয়ে বলল, তাই? তাহলে তো দেখা যাচ্ছে তৃষার বন্ধু মহলের সব থেকে দুষ্টু সদস্য আপনি। আমি তো ভেবেছিলাম তিয়াশা একাই 100, এখন দেখছি তার উপরেও কেউ আছে। তিয়ার কথার কি বলবো, হ্যাঁ একদমই বাদর প্রকৃতির। আচ্ছা, তো তিয়াশার কাজকর্মগুলো একটু। রাজেন থেকে বেশ আগুন লাগছে।
তিয়াশা ছেলে কথা দিলে আবার বলল আবার। নাম্বার 1 বদমাস মেয়ে, ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরায়। আর একটা বাজে কথা বলে মার খাবি আওয়ান। সঙ্গে সঙ্গে অভিযোগে সুর তুলে দিল আওয়ান। দেখলেন তো প্রমাণ, এমনই করে সব সময়। আপনার জীবনও কয়লা করে দিবে, মিলিয়ে নিয়েন। হো হো করে হাসতে লাগলো রাজীব। ইতিমধ্যে 2-4টে পড়েছে আওয়ানের পিঠে। ছেলেটা পিঠ মুচড়ে নিয়ে তিয়ার নাক টেনে বলল, বদের হাড্ডি তোকে পরে দেখে নিব। তোর 12টা বাজিয়ে দেবো বেয়াদব। দেখা যাবে। শ্বাস পেল তিয়াশা। চোখ বন্ধ করে হুঙ্কার দিবে, ঠিক তখনই মনে পড়লো তার সামনে একজন দাঁড়িয়ে। মুখটা মলিন করে বলল তিয়াশা, সরি, আমরা আসলে এমনটাই করি। ইটস ওকে, নো ফর্মালিটি। বন্ধু মহলে থাকলে হয়ই এমনটা। রাজেন্দ্র বন্ধুত্ব সুলভ আচরণ করেছে, তবে তিয়াশার মনটা ঠিক না। রাজেন্দ্রের মুখমণ্ডলকে যখনই ছুটত, অথচ রাজেন্দ্র প্রতি তিয়াশার সমুদ্র কণ্ঠ, কান, নাক, চিবুক সহ পায়ের পাতা অব্দি সব মেখে নিয়েছে। মেয়েটার মুখে পানে তাকিয়ে মুগ্ধতার অস্ফুটন করে বেরিয়ে আসলো, মেঘ জমেছে মুখে, তবুও কতটা মায়াবী। মধুপ্রিয়ার কাছে মাথা রেখেছে। দুজনেই নিশ্চুপ বসে আছে বাঘহীন যন্ত্রের মতো। ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছে একটা কুচকুচে কালো রঙা বেশ নাড়িয়ে দেখছে ওদের। মধুপ্রিয়াও সেই দিকেই তাকিয়ে। ভালোই লাগছে তার, মন্দ নয় এই শুষ্ক অনুভূতি। শতভাগ সত্য, প্রিয় কেউ পাশে থাকলে জীবন অন্যরকম লাগে, লাগারই কথা। বিকালটা যখন মধ্যলগ্নে, তখনই আমাদের ফোনটা বেজে উঠল। ক্যাটকেট আওয়াজে বিরক্ত লাগছে। কেন যেন ফোন হওয়ার প্রয়োজন মনে হচ্ছে না, কারণ ওপাশের ব্যক্তিটি তিয়াশা। সকালের এক প্রকার ঝগড়া হয়েছে ওদের, একদমই সাধারণ বিষয় নিয়ে ঝগড়া। যুক্তি দিয়ে বিচার করলে যার কোনো মানেই নেই। যদিও এই ঝগড়ার মূল কারণ আমার নিজেই। সেসব ভাবতে ভাবতে ফোনটা সাইলেন্ট করে দিল সে। মধুপ্রিয়া ফোনের স্ক্রিনে থাকা নামটা দেখেছে, তাই বিশেষ কোনো প্রশ্ন না করে বরং সুস্থ হওয়ার বায়না দিল। পুস্তাপাটি হাতে নিয়েছে মাত্র, তখনই সুমিতার কলের মধ্যে আছে। মেয়েকে কিছু আশ্রম করলো, আওয়ান বুঝতে তিয়াশার ফোন করেছে, তাই স্পষ্ট ভাষাতে বলল, কল কেটে দাও মধু, আমি জানি কেন কল করেছে। কল কেটে দিলে বিষয়টা খারাপ হয়ে যাবে আওয়ান, একটু রিসিভ করি। কিচ্ছু হবে না, কল কাটো। মধুর থেকে ফোন নিয়ে নিজেই কল কেটে দিল আওয়ান। আবার কল এসেছে দেখতে বিরক্তিকর শব্দ তুলে যেই না সুইচ অফ করবে, তখন দেখতে পেল। আওয়ান কি তোমার সাথে আছে মধুপ্রিয়া? থাকলে দ্রুত বাসে পাঠিয়ে দাও প্লিজ। আন্টির শরীর খারাপ করেছে, বুঝেছো? হয়ে গেল আওয়ান। হাতটা অসম্ভব কাঁপনি দিয়ে ফোনটা পড়ে গেল। মধু নিরবতার সহিত বোঝার চেষ্টা করে যাচ্ছে, তবে বিশেষ কিছু অনুধাবন হলো। মাটি থেকে ফোন তুলে মেসেজ দেখতেই আওয়ানের পানে তাকালো, তবে ততক্ষণে ছুটতে ছুটতে 10 হাত দূরে চলে গেছে আওয়ান। পেছনের অবয়বটা দেখতে পেল সে। প্রচন্ড গতিতে ছুটে চলেছে ছেলেটা। ব্যাগপত্র গুটিয়ে নিয়ে মধু নিজেও রওনা হলো আওয়ানের বাসায়। আরও সে জ্ঞান হারিয়েছে। মায়ের মুখ থেকে রক্তবমি দেখে চেতনা ধরে রাখতে পারেনি আর। মেয়েটাকে কোলে করে ঘরে নিল জিমাম। মায়া হচ্ছে ওর, প্রচন্ড ভালোবাসে এই মেয়েটিকে। তবে এই মেয়েটার মন ভাঙার মতো করুণ কাজটা ও করতে হয়েছে ওকে। আরুষের ফ্যামিলিকে কিছুতেই মেনে নিচ্ছে না ওর ফ্যামিলি। এর কারণ স্বরূপ উঠলেন আরুষের বাবা মায়ের দিচ্ছে। ওপাশের ঘর থেকে তিয়া তাড়া দিল। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলল জিমা, এক্ষুনি যাচ্ছি আমি, ডাক্তার নিয়ে আসছি। আওশানকে খবর দিয়েছিস? সুমিতা তো মধুপ্রিয়াকে মেসেজ পাঠিয়েছে, তবে রিপ্লাই আসেনি এখনো। তিয়ার কণ্ঠে চিন্তা গলে গলে পড়ছে। সুমিতা বালতি ভরে পানি নিয়ে এলো। তিয়াশাকে বলল মগ দিয়ে সুষমার মাথায় পানি দিতে। ভদ্রমহিলার চোখ মুখ কেমন ফুলে উঠেছে। সুন্দর মুখচ্ছায় অসুস্থতা গ্রাস করেছে ভালো করে। টিস্যু দিয়ে মুখের চারপাশে লেগে থাকা রক্তবমি করে মুছে দিল তিয়াশা। সুমিতা হাত পায়ে ঝুড়ুয়া গতিতে তেল মালিশ করে যাচ্ছে। চোখ দুটো ছলছল। সুষমাকে সবাই বেশ ভালোবাসে। মায়ের ছায়া দিয়ে সবাইকে শাসন করেন তিনি। একদিন খুব বড় ভুল করা থেকে বাঁচিয়েছিলেন তিনি। সেসব কথা মনে হতে দেখতে দেখে সুমিতা তিয়াশা চোখে ইশারা শাসন করে হিচকে তুলতে তুলতে রুম থেকে বের হলো সুমিতা। সামান্য তিয়াশা গলাটা ভার হয়ে আছে। মনে হচ্ছে খুব প্রিয় মানুষকে হারানোর ভয় জেগেছে অন্তরে। মুখ দিয়ে কিছু বলার চেষ্টা চালাচ্ছেন সুষমা। তিয়াশা বিরক্তিত করে বলল, কথা বলো না আন্টি, তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। দেখে নিও, খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। দায়িত্বজ্ঞানহীন ট্যাগটা যেন আওয়ানের জন্য সৃষ্টি করেছেন অবিনশ্বর। নিজের প্রতি ঘৃণা হচ্ছে খুব। টলমলে চোখে বাইক চালিয়ে যাচ্ছে বাসায়। পুরো রাস্তায় একটা পক্ষীও দেখা। বাইকটা ম্যানেজ করতে কি কষ্টটাই না করতে হলো, তবে মনে হচ্ছে রাস্তা যাচ্ছে না। মুখের মধ্যে নোনা জলগুলো ঝলক দিয়ে যাচ্ছে। আধ ঘন্টার মধ্যে বাসে পৌঁছানো শেষ। তখন সুষমা ঘুমিয়ে আছেন। ডাক্তারের সাথে কথা বলছে। চিন্তিত দেখালো ওদের। আমাকে দেখো কোনো প্রতিক্রিয়া করলো না কেউ। সুপের বাটি নিয়ে এলো তিয়াশা। এ কি, আন্টি কি ঘুমিয়ে আছে এখন? ডাক্তার ইনজেকশন পুশ করে দিয়েছেন। ও ঠিক আছে, আমি বরং
আওয়ানকে দেখে চমকালো তিয়াশা। কিছু বলার জন্য উন্মুখ হয়েছিলেন, তবে ছেলেটার কোটরে চলে যাওয়া চোখের কানে তাকিয়ে আর বলা হলো না, বরং খুব নম্র কণ্ঠে বলল, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বস, আমি ঠান্ডা শরবত করে দিচ্ছি। তিয়া। কাপা কণ্ঠের করুণ সুরে এক পাও আগালো না তিয়া, পা দিয়ে যেন শিখর গুজিয়েছে। মাটির সাথে প্রবল প্রেম জেগেছে যার। পর মুহূর্তেই সেই মাটির সাথে পায়ের প্রেমকে ডিঙ্গিয়ে কিচেনে এলো। কিচেনের জানালা খুলতে চোখে মুখে ক্লান্তি রেখা উন্মোচন হলো। নিচে মধুপ্রিয়া দাঁড়িয়ে আছে, মাত্রই হয়তো এসেছে। ড্রাইভারের সাথে কিছু একটা কথা বলে বাড়ির পথে পা বাড়ালো। ব্যক্তিগত কারণে হোক বা অন্য কোনো কারণে মধুপ্রিয়াকে পছন্দ হয়নি সুষমার। দিনগুলো খুব দ্রুত কেটে গেল যেন। অসুস্থতার আজ ৫ম মাস। সবটা উপর দিয়ে স্বাভাবিক হলেও ভেতরের অবস্থা খুবই গম্ভীর। জিমাম আবার আগলে নিয়েছে আরুষিকে। পরিবারের সাথে এ নিয়ে ব্যবধান চলছে তার। তবে সুষমার পা ধরে ক্ষমা চেয়েছে ছেলেটা। কান্না করতে করতে চেয়েছে তার মেয়ের হাত। মেয়েকে ভালোবাসেন সুষমা, তবে মেয়ের শ্বশুরের সাথে যদি আগেই দ্বন্দ্ব চলে তবে কি করে যাবে বাকি জীবনটা। এর প্রত্যুত্তরে জিমাম বলেছিল সে নাকি আরুষিকে নিয়ে আলাদা হয়ে যাবে। এই বিশেষ মতামতে সায় দেননি সুষমা। তিনি জানেন একটি সন্তান একটি পরিবারের নিকট কতটা গুরুত্বপূর্ণ। তাই এক প্রকার মনোযুদ্ধ চালিয়েই স্থির করেছেন মেয়েকে পরীক্ষার মাঝে ফেলে দিবেন। শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে হবে আরুষির। মেয়েরা পারে না এমন কিছু নেই, আর ভালোবাসার ক্ষেত্রে এই শক্তি বেড়ে যায় কয়েক গুণ। আরুষি যেহেতু ভালোবেসেছে, তাই স্বাস্থ্যস্বরূপ কিংবা আশীর্বাদ ভেবেই হোক তাকে লড়াই করতেই হবে। মাঝে মধুপ্রিয়ার প্রতি মন টানছে না ওনার। খুব করে চান ছিলেন মিষ্টি একটা বউ। মধুপ্রিয়া তেমনই একজন সুন্দরী, লক্ষ্মী, গুণবতী। কিন্তু তিনি যে এই পরিকল্পনার বাহিরে পরিকল্পনা সাজিয়েছিলেন, সে সময়ে সে ছেলেটা এভাবে হাজির হবে ভাবতেও পারেননি তিনি। উপন্যাসে পাতা উল্টাতে উল্টাতে এসবই কল্পনা করলেন সুষমা। আজ বৃথা পার করলেন লাইব্রেরিতে। সময়টা খুবই খারাপ। টিভিতে মৃদু শব্দে গান চলছে। তোমার ঘরে বসত করে কয়জন মন, জানো না গানটি? এককালে খুব শোনা হতো এই গান। আজকাল মনে রস নেই একদম। তাছাড়া বয়সটাও কম হলো না। সিঁড়ি বেয়ে দোতলা ওঠার সময় পিছু ডাকলো আওয়ান। আম্মি, সময় হবে তোমার? হ্যাঁ, আমি তো সব সময় ফ্রি। কাজ নেই, ঘরে বসে যতটুকু করা হয় আর কি। কিছু বলার থাকলে বলো এখন। চুলে একটু বিলি কেটে দিবে আম্মি? ঘরে আসো। সুষমার সরল কণ্ঠে একবার শুকনো ঢুক দিল আওয়ান। চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। ঘুম হয় না বহুদিন। একটা দুটো চিন্তা নয়, হরেক রকমের চিন্তাকে পুষতে হচ্ছে এই অন্তরে। তবে কোনোটারই ঠিকঠাক সমাধান নেই। আন্টি আসবো? তিয়াশার কণ্ঠ। পট করে মায়ের কোল থেকে মাথা তুলে নিল আওয়ান। হালকা নীল রঙের জামায় বেশ ভালোই লাগছে তিয়াশাকে। মুখে রয়েছে হাসির সরল রেখা। সুষমার সম্মতি প্রদান করলো। তিয়াশা সালাম করে শুধালো, তোমার শরীর কেমন আছে এখন? ঔষধ খাচ্ছ তো ঠিক মতো? খাচ্ছি রে মা, 2 দিন পর পর কি তো খবর নিচ্ছিস? নিতে তো হবে, শরীরটা যে ভালো নেই তোমার। আগে বললে এমনটা হতো না। বললেই হলো তোমাকে তো অনেক বছর বাঁচতে হবে। আমার বাচ্চা কাচ্চা হবে, নাতি নাতনিকে দিয়ে দেবে তুমি, তারপর না হয় মৃত্যুর সাথে। কথা বলতে বলতে তিয়াশার চোখ ভিজে গেছে। সুষমার কণ্ঠটাও ভারী হয়ে এলো। তিনিও চান না মৃত্যুকে আগলে নিতে। মনটা বড়ই বিচলিত। পাশে বসে থেকেও বিশেষ প্রতিক্রিয়া নেই আওয়ানের। গত 3 মাসে যা হয়ে চলেছে এতে করে পাথর বনে গেছে ছেলেটা। নিজের মনকে কড়া করে শাসন করে নিয়েছে নিশ্চিত। ফ্যাসফ্যাস কান্নার আওয়ান শুনে আরো সে ছুটে এলো। কি হলো কে জানে, মেয়েটাও মুখে হাত চেপে কান্না জুড়ে দিল। 3টে মানুষ কাঁদছে, অথচ আওয়ানের চোখ দুখানে নিষ্প্রাণ। টং করে কলিং বেজে উঠল। উত্তপ্ত শ্বাস বুকে চেপে নিয়ে মেইন ডোর খুললো আওয়ান। এই সময় আশা করেনি সে। আজকাল বেশ আনাগোনা চলছে এই বাড়িতে। হবু শ্বশুর বাড়ি বলে কথা। ভেতরে আসতে বলবি না? আসো। আন্টি কোথায় গো? ঘরেই আছে। আচ্ছা বসো, পাশে কথা আছে। হাত ধরে আওয়ানকে পাশে বসিয়ে দিল মধু। মেয়েটার মুখের পানে তাকালে শুধুই দীর্ঘশ্বাস নেমে আসে বুক চিরে। কত হাসি খুশি মেয়েটা। ঘোলা চোখের মণিগুলো মধুর অগোছালো চুলে আনাগোনা করছে। হাত দিয়ে বিন্যস্ত করে দিল সেসব চুল। হালকা স্পর্শকে গায়ে করতে আওয়ানের হাত দুটো গালে চেপে দিল মধু। দুটো চুমু খেয়ে বলল, ভালোবাসা সুখ দুঃখ দুটোই দেয়, তাই না? হ্যাঁ। দুজনের মাঝে নীরবতা পালন চলছে এখন। মাঝে আরো শেষে জয়েন করলো ওদের সাথে। মধুপ্রিয়ার সাথে গল্প জমিয়ে দিল আরুষি। যাক, এবার মনটা ভালো হলো। তবে তিয়াশার প্রতি ক্ষীণ রাগ জমায়েত হয়েছে। এই মেয়েটা যতবার এসেছে ঠিক ততবারই সকলকে কান্নাতে ভাসিয়েছে। সুষমার রুমের কোণে এসে তাচ্ছিল হাসলো আওয়ান। তিয়াশা ওর জীবনের কষ্টের প্রতীক হয়ে এসেছে। এই মেয়ে কখনোই ভালো থাকতে দেয়নি, তবুও সে বন্ধু, আর এটাই জীবনের প্রথম শ্রেণীর ভুল। সুষমা কিছুতেই লাঞ্চ না করে ছাড়লো না তিয়াশাকে। মধুপ্রিয়া সহ সবাই একসাথে লাঞ্চে বসলো। টুকটাক গল্পের মাঝেই আসল কাছে ভুলে গেছে তিয়াশা। মাথায় হাত রেখে বলল,
যার জন্য আসা সেটাই ভুলে গেছি। কোনটার কথা বলছো তিয়াপু? ওয়েট, মাঝপথে উঠতে নেই তিয়া, খাবার শেষ করে যা। পুরোটা সময় মাঝে এইমাত্র কথা বলল আওয়ান। এখানে এসেছে 3 ঘন্টার বেশি সময়, অথচ একটা কথা বলেনি সে। মধুপ্রিয়াও সায় জানিয়ে বলল, খাবার শেষ করে তারপর যাও। টিয়া খাবার শেষ করলো কোনো মতে। হাত ধুয়ে সে ব্যাগ থেকে কার্ড বের করলো, ঝলমল করা লাল রঙের কার্ড। শীতল চাহনি ফেলে সেদিকে তাকালো আওয়ান। বোঝার মতো পরিকম্মতা আছে তার। কার্ডের উপর সাইন করলো তিয়াশা। মধুপ্রিয়া সুষমার কাছে কার্ড দিয়ে বলল, সবাইকে আমার বিয়ের ফাংশনে কাম্য করছি আমি। না আসলে কিন্তু বিয়ে করব না আমি। সবাইকে আসতে হবে। খুব সেজে গুজে আনন্দ করব আমরা। রেজাল্টের আগে একটা ভালো মানের জব পেয়ে গেছে আওয়ান। অত্যন্ত খুশি মনে মিষ্টি হাতে বাসায় ফিরছিল। তখনই চোখে পড়ে রাজিন আর টিয়াকে। খুব সম্ভবত বিয়ের শপিং এ এসেছে। হাতে সময় কম থাকাতে সেদিকে আগালো না আওয়ান। মিষ্টির বক্স নিয়ে বাড়ির পথে ছুট লাগালো। গ্লাসে আওয়ানের বিন্দু দেখে ছুটে এলো তিয়াশা। ততক্ষণে ছেলেটা চলে গেছে অনেক দূর। এভাবে ছুটে এলেন কেন? না এমনি। ভেতরে আসুন, অনেক শপিং করতে হবে। মেয়েদের পছন্দের উপর আমার 14 পুরুষও কল্পনা করতে পারবে না। দুহাত ভর্তি শপিং করেছে তিয়াশা। রাজিন যে কৃপণ নয় সেটা খুব ভালো মতো অনুভব করেছে। তবে তিয়াশা নিজেরই খারাপ লাগছে এতগুলো টাকা খরচ করাতে। শুধু শুধু এই দামি উপহারগুলো। রাজিনের সাথে লাঞ্চ করে বাসে আসলো তিয়া। ছেলেটা কেয়ার করতে জান বটে। তিয়াশা ঘরের ভিতরে না যাওয়া অব্দি গাড়ি নিয়ে নিষ্কলক তাকিয়ে দিল। আওয়ান মাত্র বের হওয়ার প্রস্তুতি নিয়েছে, ঠিক তখনই তিয়ার আগমন। মেয়েটাকে দেখে হালকা করে হাসলো আওয়ান। তবে তিয়া কোনো বিশেষ প্রতিক্রিয়া দিল না। শপিং ব্যাগগুলো কাউচে ফেলে নিজে ঘরে অবস্থান করলো। আলু থালু চেহারার দিকে তাকিয়ে নিজে অবাক হলো তিয়াশা। কিছু সময় এইভাবেই কেটে গেছে। চোখ দুখানে নিস্তব্ধ। চোখে মুখে সব অমনি করে দরজায় বেল বাজা শুরু। দ্বার খুলে বুঝতে পারলো ওই পাশের ব্যক্তিটি আওয়ান। নিজেকে সংযত করে তিয়া মাথা ব্যথার অজুহাত দেখিয়ে কানে বালিশ চাপা দিয়ে শুয়ে যায়। সামান্য বিব্রত বোধ করছে রাজি। আওয়ান হাত দিয়ে আশ্বস্ত করে আবার দরজা knock করলো। শুনতে পেল, তুই যাবি না নাকি? আমি রেস্ট নিব এখন, দয়া করে যা। আমি তো চলেই যাচ্ছি, তবে রাজিন ভাই যে অপেক্ষা করছে। ফট করে দরজা খুলে ফেলল তিয়া। আলু থালু দেহ নিয়ে সামনে গেল। রাজনের হাতে একটা প্যাকেট। রাজনের হাতে সময় কম, তাই সে সকলের থেকে বিদায় নিল। আওয়ানও চলে যাচ্ছিল, তবে তিয়াশার হাতের বাঁধনে যেতে পারল না। পেছনে না ঘুরেও আওয়ান বুঝতে পারলো ছলছল করছে কারো নয়, তবে অসময়ে জাগ্রত হওয়া সবকিছু যে ধ্বংস ডেকে দেয়। ফট করেই মেয়েটি হাত ছেড়ে দিয়ে সাত খামচে ধরল। রসিকতা ঠেলে আওয়ান বলল, ভাই, তোর এই অদ্ভুত স্বভাব রাজিন ভাই জানে তো? কি? এই যে উল্টো পাল্টো স্বভাব, ছেলেদের উপর টহলদারি করা। আওয়ান প্লিজ, আমি ফাসলামির মুডে নেই। আমিও নেই। তাছাড়া এখন আমার ভালো লাগছে না। মধুর সাথে দেখা করা হয়নি। তোর বিয়ের দিনটা কেন যে আসছে না? আমার বিয়ে নিয়ে তোর এত উত্তেজনা কেন? উত্তেজনা থাকবে না? আফটার অল এক প্যারা নেমে যাচ্ছে ঘাট থেকে। মলিন হয়ে এলো তিয়াশার মুখ। মেয়েটা থেকে সরে গিয়ে চলে যাচ্ছিল আওয়ান। পর মুহূর্তে কোন মতলবে কাছে এলো। তিয়াশার এক গাছে এলো ফুল গুছিয়ে দিতে দিতে বলল, সময় সব থেকে বড় স্বার্থপর। এরা শুধু চলে যায়, তবে সঠিক সময়ে সময় আসে না। আমরা কেবল ভুল সিদ্ধান্ত গ্রহণ করি। তাই বলবো যেমনটা হচ্ছে হোক। আর শোনো, ফ্রিজে মিষ্টি আছে, তোর ফেভারিট মিহিদানার লাড্ডু। সকাল থেকে অজস্র কাজকর্মের পাট চুকিয়ে এখন ঘুমোচ্ছেন তাঁতে। বাবাকে কয়েকবার ডেকে গেছে তিয়াশা, তবে ভদ্রলোক গভীর ঘুমে আচ্ছন্ন। উপায় না পেয়ে মাকে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণের মাঝে সকল সঙ্গে আনুষ্ঠানিকভাবে হলুদের অনুষ্ঠানে শুরু হবে। দলে দলে লোকজন ভারী জমায়েত করেছে। একটু আগে ফোন করেছিল রাজেন। টুকটাক কথাও হয়েছে দুজনের মাঝে। রাজেন যতটা না উদ্বিগ্ন, তার থেকে বেশি উদ্বিগ্ন তিয়া। এই বিয়েটা ছিল অতীতের সাধনা স্বরূপ। বন্ধু বান্ধবের ভরপুর বাসা, তবে তিয়াশা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। সারাক্ষণ এইটা সেটা করে চলেছে। কেউ কেউ তো বলে ফেলল তিয়ার অন্তরে এখন বিয়ের ফুল ফুটেছে। আওয়ানের সাথে এসেছে মেয়েটিকে ভারী মিষ্টি দেখাচ্ছে। বিয়ের কোণে নাকি সব থেকে সুন্দর হয়, তবে এই কথাটা ভুল প্রমাণ করে দিল মধু। মেয়েটির সাথে হালকা আলিঙ্গন করলো তিয়া। মধু প্রশংসা স্বরে বলল, সো বিউটিফুল। কোনো বিউটিশিয়ান এসেছিল? আমি নিজেই সেজেছি। ভালো মেকআপ আর্টিস্ট? তেমন কিছু না, চলো তোমরা নাস্তা করবে। একটু থামলো তিয়া। আওয়ানের মাঝে কোনো পরিবর্তন নেই। ছেলেটির বাহুতে হালকা করে ধাক্কা দিয়ে ধ্যান ফেরালো। ইশারা করতে বলল, তোরা যা, আমি পরে আসছি। আমি একা খাবো? তিয়া আছে তো? মধুর মন খারাপ। তিয়াশা বুঝতে পারলো বিষয়টা।
আমানের কথা মূল্য না দিয়ে টেনে হিঁচড়ে বসিয়ে দিল নাস্তার টেবিলে। দুপুরে পরিবেশ ঘুমোট ছিল, বিকেল হতে না হতে প্রচন্ড তাপ জমেছে। ঠান্ডা শরবতের গ্লাসে চুমুক দিল আওয়ান। এক নিঃশ্বাসে শেষ করে বলল, আর কিছু খাবো না, তুমি খাও। দু একটা স্ন্যাক্স মুখে দিল মধু। আর খাওয়ার রুচি হলো না। পাশে বসে থাকা জলজ্যান্ত মানুষটা এক গ্লাস শরবতে আহার কমপ্লিট করেছে। সেই হিসেবে দুটো স্ন্যাক্স টেস্ট করা তো বিশাল ব্যাপার। তিয়া 1 প্লেট খাবার নিয়ে এসেছে, নাকচ করার সুযোগ পেল না আওয়ান। তার পূর্বে ছেলেটার দিকে একটা পান্তুয়া পিঠা এগিয়ে দিল। অবাক চোখগুলো আরো বেশি বিস্মিত হয়ে গেছে। আওয়ান শুধালো, পিঠা? প্রতি বছরই শীতের মাঝে তোর বায়না থাকে আমি যেন পান্তুয়া পিঠা বানিয়ে নিয়ে আসি। এবার তো থাকা হচ্ছে না, আর তাই ভাবলাম আগেই বানিয়ে ফেলি। শীতল চোখে তাকালো আওয়ান। দুটো পিঠে পরপর মুখে করে বলল, খুব ভালো হয়েছে, বেস্ট একদম। সন্ধ্যার দিকে মধুপ্রিয়া বাসায় যাওয়ার জন্য তাগাদা দিল। কি যেন বিশেষ কাজ ফেলে এসেছে সে। আওয়ান বলল আর একটু থেকে যেতে, এখনই অনুষ্ঠান শুরু হবে, তবে থাকলো না। বিদায় জানানোর সময় শক্ত করে জড়িয়ে ফেলল মধুপ্রিয়া। বুকের ভিতর হু হু করে উঠল আওয়ানের। চোখ দুটো মাটির দিকে রেখে প্রশ্ন করলো, এখন না গেলে হয় না? না, এখনই যেতে হবে আমায়, পরে খুব দেরি হয়ে যাবে। মধু? হ্যাঁ বলো। না কিছু না, সামনে যাও। বিনা বাক্যে গায়ে এগিয়ে গেল মধুপ্রিয়া। হাতের আঙুল কসলাতে শুরু করেছে আওয়ান। সর্বাগ্রে আগুন লেগে গেছে যায়। শরীরের প্রতিটা শিরা উপশিরা বলছে ভালো নেই তারা। হই হুল্লোড়ের শব্দে আরো বেশি অসহ্য লাগছে সব। বের হওয়ার জন্য মনস্থির করতেই প্রফেসর শঙ্কর ভট্টাচার্যের সাথে দেখা। লোকটা যে খুব বেশি সঙ্গে করে ওকে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে একবার খুব জটিল কথা বলেছিলেন তিনি, যার উত্তর আজও খুঁজে পায়নি আওয়ান। কি আওয়ান, আমাকে দেখে বিব্রত হলে বুঝি? নো স্যার, আমি তো বরং আপনাকে দেখে খুব খুশি হয়েছি। চলো বসা যাক। অবশ্যই। বন্ধুর মতো বসেছেন প্রফেসর শঙ্কর। এতে আওয়ানের কেমন ইতস্তত বোধ হলো। একটা সিগারেট এগিয়ে দিতেই আওয়ানের মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। ভদ্রলোক মুখ ভর্তি হেসে বললেন, বলেছিলাম না বন্ধু হবে তোমার। নাও ফিল্টারটা। স্যার, আমি আসলে বুঝতে পারছি না। নাও তো আগে। আমি সিগারেটই খাই না। এসব চোরা বুদ্ধি দেখিয়ে লাভ নেই, ধরো এটা। সত্যি খাই না আমি। মাঝে মাঝে বন্ধুদের সাথে তাল তো মিলাও। না মানে। আরে মানে করছো কেন, ধরো তো ভাই। তুমুল উত্তেজিত হয়ে উঠল আওয়ানের মন। ভাই বলে সম্বোধন করেছেন সব থেকে কঠিন ব্যক্তিত্ব তাকে। অবাক হওয়ার সাথে সাথে নানান প্রশ্ন জেগেছে অন্তরে। সিগারেটের ফিল্টার নিয়ে ধোঁয়া ছাপাতে লাগলো। এই ইহজগতে শঙ্কর ভট্টাচার্যই বোধহয় একমাত্র শিক্ষক যে নিজ থেকে ছাত্রের হাতে সিগারেট তুলে দিয়েছেন। অবশ্য ভদ্রলোকের দাবি এই মুহূর্তে আওয়ান আর তিনি বন্ধু। এর বাইরে তেমন কোনো সম্পর্ক নেই। আওয়ানকে প্রচন্ড ভালোবাসেন সুষমা। কখন ছেলেদের হাত ধরে, তবে আজ খুব করে ইচ্ছে হচ্ছে চল বসে দিতে। রাগ নাকি অভিমান জানে, তবে অস্ত্র ভেজা নয়নি বের হলো আওয়ান। বছর 3 পূর্বে বাইকটা তালাবদ্ধ রেখেছিল সুষমা, কারণ এই বাইক নিয়ে বড় রকমের দুর্ঘটনা ঘটেছে দেখেছিল। বহুদিন হলো দেখা হয় না বাইকটা, কখনো ইচ্ছেও হয়। তবে আজ রাগ অভিমানের মিশ্র অনুভূতি থাকাতে সেই বাইকটা নিয়ে বের হলো। ধুলোবালিতে মাখা হওয়া বাইকে উঠে বসলো। ইঞ্জিনে কোনো ভাগ্যে যেন ঠিক আছে। শ্বাসাগতিতে বাইক চলছে। আকাশটা কেমন স্থবির হয়ে পড়েছে। কালো মেঘে আচ্ছাদিত আকাশটা বারবার ডেকে চলেছে। মাটিগুলো শুষ্ক হয়ে গেছে প্রকাণ্ড রোদ্দুরে। শান্তির জন্য হলো বৃষ্টি প্রয়োজন, তবে নামছে না বৃষ্টি। মেঘের বৃষ্টির দূরত্ব চলছে যেন। নদীর পাড় ঘেঁষে বাইক ব্রেক করলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো, তবে কান্না আসছে না কেন যেন। মাটিতে পদাঘাত শুরু করলো। আধারে ঢাকা অম্বর আতশান ভয়ঙ্কর হয়ে পড়েছে সেই রূপ। সন্ধ্যার অস্থিরতা ওকে গ্রাস করেছে। আচ্ছা, খুব কি ক্ষতি হয়ে যেত হাতের সাথে হাতটা বাড়িয়ে দিলে? সন্ধ্যের ঘটনা। প্রফেসর শঙ্কর ভট্টাচার্য মানুষের বিচক্ষণতার প্রশংসা করতেই হয়। তিনি প্রথমেই শেখালেন, আমাকে বন্ধু হিসেবে মেনে নিচ্ছ তো আওয়ান? জি স্যার। হলো না, স্যার নই আমি, এখন আমি তোমার বন্ধু। জি। রিলেশনে আছো রাইট? হ্যাঁ, প্রিন্সিপাল স্যারের বন্ধুর মেয়ে মধুপ্রিয়ার সাথে বিগত কয়েক মাসের সম্পর্ক। কতদূর এগিয়েছে সম্পর্ক? আমি ঠিক বুঝিনি স্যার। আবার স্যার? আহা আওয়ান, আমি তোমাকে বললাম না এই সময়টাতে শুধুই বন্ধু তোমার। আচ্ছা যাক গে সেসব কথা, এখন বলো মধুপ্রিয়ার সাথে ইনভলভ হয়েছে কখনো? ভদ্রলোককে এখন গল্প বলতে ইচ্ছে হচ্ছে না। পরিস্থিতি বুঝতে পেরে শঙ্কর ভট্টাচার্য বললেন, পুরো কথাটা শোনো আগে। আজকাল ছেলেমেয়েরা কি করছে সবই তো আমার জানা। তোমার প্রতি আস্থা আছে আমার, তবুও শিওর হতে চাচ্ছি।
আমি তেমন নই স্যার। যাক, বসো এখন। আজকাল ছেলেপুলের রক্ত গরম থাকে সবসময়। এরা হুটহাট কাজ করে প্রিয় জিনিস হারিয়ে ফেলে। চিনচিন ব্যথা অনুভব হলো এবার। শঙ্কর ভট্টাচার্য পিঠ চাপড়ে বললেন, ভালোবাসা তো কিছুই করেনি। আমি জানি এই মুহূর্তে যেটা বলবো সেটা অন্যায়, তবে এটাই হলো বেস্ট সলিউশন। সময় আছে এখন, যা তোমার অস্তিত্বের অংশ সেটার সাথে বেইমানি করো না। যাও আর বাঁধন খুলে দাও নিজের। চোখ খুলল আওয়ান। সন্ধ্যের কিছু কথা ওকে উন্মাদ করে দিয়েছিল। নিজ অনুভূতিকে অনুভব করেছিল, গিয়েছিল নিজের ভালোবাসা জানান দিতে। যদিও পরিস্থিতি অনুযায়ী সেটা অনুচিত, তবে তিয়াসও খুব যত্ন নিয়ে ফিরিয়ে দিয়েছে ওকে। আর যখন মেয়েটার কাছে অনুনয় শুরু হলো, তখন হুঙ্কার তুলে কান্না জুড়ে দিয়েছিল। খুব করে বলেছিল এমনটা কেন হলো, আর কেনই বা এই বন্ধুত্বটা অনুভূতি জাগালো। আওয়ান হাজারবার বলা সত্ত্বেও রাজি হয় না তিয়া। সবটা ভেবেছে সে, পুরো দমে করে নিয়েছে এই অনুভূতির সমাপ্তি। আর সবটা যখন নজরে আসে সুষমার, তখনই তিনি রেগে যান। ছেলের প্রতি ক্ষোভ নাকি অভিমান জড়িয়েছেন তা জানা নেই। তিয়াশাকে নিজের পরিবার মাঝে করা ভুলটাই সব শেষ করে দিয়েছে। মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল আওয়ান। চিৎকারগুলো এতটাই ভয়ঙ্কর যে পাখিরা সব এলোমেলো শুরু করেছে। ওর আর্তনাদে সাড়া দিচ্ছে মেঘ। ঝড়ো আবহাওয়া বইছে চারপাশে, তবে অভিমানী বন্ধু বৃষ্টির দেখা নেই। তিয়াশার ছবিটা বুক পকেট থেকে বের করে শুরু হলো ছেলেটার আর্তনাদ আর পাগলামি প্রেম, যাকে নিজের প্রতি নিজের মনে সুস্থ সব বাণী। আঘাতে আহত হলো শরীরের প্রতি অঙ্গ, তবু খামতি হচ্ছে না। তিয়াশা ছাড়া 1 মাইক্রোসেকেন্ড চলা সম্ভব নয় ওর। এই বিশেষ বাণী খুব করে বুঝে গেছে সে। কিন্তু তিয়া তো চাচ্ছে না এই বন্ধন। ভুলের শাস্তিগুলো বিচ্ছেদের মতো কঠিন শব্দ জুড়ে দিয়েছে। তিয়ার গায়ে প্রথম হলুদের ছোঁয়াটা সন্ধ্যার দিকে এসে আওয়ানি দিয়েছে। সেই থেকে মেয়েটার মন ভালো নেই, বুক ভারী হয়ে আসে একটু পরপর। কেউ যেন খুব আদুরে ভূমিতে যন্ত্রণা দিয়ে গেল। পুরো বন্ধু মহল এখন ছিন্ন ভিন্ন। দুজন মানুষের অনুভূতি সবাই টের পেয়েছে কিনা, তবে কি করার আছে? কিছু করার নেই। হ্যাঁ, সত্যি আর কিছু করার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো লাইফের সাথে জুড়ে গেছে আরো দুটি লাইফ। সবকিছু চাইলে পরিবর্তন করা যায় না। নিজ মনকে দৃঢ়তা দিয়ে বেষ্টন করল তিয়া। ঠোঁটের কোণে ঝুলিয়ে দিল প্লাস্টিকের মন করা হাসি। একে একে হলুদ কার্যক্রম শুরু হয়ে গেল। নিজেকে সংযত রেখে গুটি সুটি মেরে বসে আছে তিয়াশা। এরই মাঝে হলকুল্লু পড়ে গেল রাজিনার সাথে। সকলে তো বউ পাগলা উপাধি জুড়ে দিয়েছে তাকে। নিজেকে তালে তালে রাজিন ও তার বন্ধুরা ডান্স শুরু করলো। তিয়ার কাজিন সমগ্র নিজেদের অবস্থান ধরে রাখতে যোগ্য তাতে। সামনের দিকে তাকিয়ে তিয়ার চোখের কোণ বেয়ে নেমে গেল এক ফোঁটা অদৃশ্য জলবিন্দু, যা কোনো মানবের চোখে দৃশ্যমান হয় না। হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে। তিয়াশার বন্ধুরা কোনো মতে দাঁড়িয়ে আছে। ভাঙা রেকর্ডের মতো গলা ছেড়ে গানও গাইতে হলো তাদের। সকলের মাঝ থেকে উঠে গেল তিয়াশা। কেউ সন্দেহ করেনি, করার কথা না। ঘরে ফেরার পথে আওয়ানের অভাব দেখতে বোধ হয়, তবে মুহূর্তেই মিলিয়ে গেল ছেলেটা। চিন্তন হলো আদৌ কি বাস্তব ছিল সেটা, নাকি ছিল ভ্রম। এই যে হবু মিসেস, কি ভাবছে না তো? আপনি এখানে? এতক্ষণে তো ফিরে যাওয়ার কথা, ফিরে যাননি কেন? ভাবলাম আর একটু সময় কাটিয়ে যাই, বাসায় গিয়ে কি আর হবে। ও, তো বসুন না সকলের সাথে। হ্যাঁ যাব, তবে আপনি চলে যাচ্ছেন কেন? আমি একটু ক্লান্ত। ও আচ্ছা, তাহলে যান, আমি আর বাধা দেব না। ধন্যবাদ। রাজেনকে সামাল দিয়ে পায়ের গতি বাড়ালো তিয়া। ওর পদাঘাতে মাটিও যেন ভূকম্প সৃজন করলো। নিজ পক্ষে সে সোজা শাওয়ারের নিচে বসে রইল। হলুদের হলুদ বর্ণে রাঙাতে লাগলো পুরো শরীরকে। একটু একটু করে খসে নিল চিবুকে শেষ মাথা ব্যথা করছে এখন। ঘুম প্রয়োজন, শান্তি। পরদিন খুব সকালে তাহমিদ এলেন, মেয়ের মাথা টিপে দিয়ে গেলেন অনেক পর। স্লিপিং পিল খাওয়াতে ঘুম এখনো কাটেনি। আদরের ভঙ্গিমায় তিয়াশা বলল, ভালো লাগছে না মা? সকাল সকাল উঠেছিস যে, তাই একটু রেস্ট নে, ঠিক হয়ে যাবে। কিছু সময় পর অনেকটা ধকল যাবে। আব্বু বাসাতেই? কাজে বের হয়েছে, আসবে একটু পর। 1 কাপ লিকার চা দিও তো, মাথাটা এখনো ঝিম মেরে আছে। তুই বস, আমি পাঠাচ্ছি। কাল রাতে খুব বেশি চিন্তা করতে হয়েছে তিয়াশাকে। সিদ্ধান্ত আর বদলাবার নয়, পিছুটা রাখা যাবে না। সামনে যেতে হবে, সেটা যে কিছু। কিন্তু এই ইহজগৎ দোষ নেই কার, সবাই তো দোষী। হওয়াটাও কি স্বাভাবিক নয়? গত কয়েক মাসে নিজের অনুভূতিকে মূল্য দেয়নি আওয়ান। কখনো অনুভূতি জাগেনি এমন নয়। তিয়াশা নিজেও একে অপরাধে দণ্ডিত। গত কয়েক মাসে অনুভূতিকে নিচুকে বন্ধুত্ব নামে অভিহিত করেছে। কখনো কল্পনাই করা হয়নি এর পেছনে থাকা ভালোবাসাটুকু। কোথায় যেন লেখা ছিল, একটি মেয়ের কখনো ছেলে বন্ধু থাকতে পারে না। সেই বন্ধুটি নিঃসন্দেহে তার মন কেড়ে নেওয়ার বিশেষ ধাঁচের মানব। সর্বক্ষেত্রে এই বাণী প্রযোজ্য না হলেও তিয়ার থেকে অক্ষর অক্ষরে মিলে গেল। আশ্চর্যজনকভাবে তিয়া আওয়ানের প্রেমে পড়েছে। অন্যদিকে দুমন নিয়ে বেজায় চিন্তিত আওয়ান।
মধুপ্রিয়া তার জীবনে একটি ভুল স্বরূপ, যার আগমন ছিল কালবৈশাখী ঝড়ের মতো অথবা খরস্রোতা পদ্মার মতো। এই দোষ অস্বীকার করতে পারে না, অস্বীকার করলেও কেউ কে মেনে নিবে না। হাজার হোক, দুজনের সম্পর্ক করার মাঝে জড়িয়েছিল আরো কিছু মানুষ। নিজেকে সঠিক প্রমাণের ইচ্ছেও হয়নি আওয়ানের। ভীষণ অসহায় হয়ে পড়েছে তিয়াশা। নিজ মনকে বোঝাতে বারবার অক্ষম হতে হতে আবার জিতে নিয়েছে সক্ষমতা। চোখের জল আড়াল করে হাসি মুখে বসে রইল বেডের এক কোণে। রাজনের বাসা থেকে লোক এসেছে। পারিবারিক নিয়ম অনুসারে বিয়ের দিন শ্বশুরবাড়ি থেকে গহনা পরিয়ে দেওয়া হয়। তিয়াশার হবু শাশুড়ি মাহমুদা ছেলের বউ প্রশংসা পঞ্চমুখ। নজর টিকা লাগিয়ে বললেন, তুমি তো আসমানের অপ্সরী মা। প্রতি উত্তরে তিয়া বলল, দোয়া করবেন আন্টি, অপসরি যেন নিজ দায়িত্ব হারিয়ে না ফেলে। ও মা, সে কি কথা? ব্যক্তিত্ব হারিয়ে ফেলবে কেন? এমন সুন্দর মুখখানা সবসময় স্নিগ্ধ আর অপরূপাই থাকবে, সবসময় সঠিক সিদ্ধান্তই নিবে। আপনি কি এখনই চলে যাবেন আন্টি? হ্যাঁ, নিয়ম তো তাই বলে। মাহমুদা চলে গেলেন। দরজায় কপাট লাগিয়ে বিছানা বসলো তিয়া। সম্মুখে আয়না রয়েছে, নিজ প্রতিছবি দেখতে পাচ্ছে সেখানে। অমানবিক আচরণ ফুটে উঠেছে এই মুখে। নিজের ভিন্নসত্তা দেখে হাহাকার নেমে এলো অন্তরে। বিছানার চাদর খামচে ধরল তিয়াশা। ঘন ঘন শ্বাস টেনে নিজেকে স্থির করলো। হাতের সরু পাতলা চুড়িগুলো ঝনঝন শব্দ তুলে পাশে ফোন হাতিয়ে আওয়ানের নাম্বারে মেসেজ লিখল। তবে হঠাৎই আওয়ানের প্রোফাইল চোখে এলো। মধুপ্রিয়ার দিকে তাকিয়েছে হাস্যজ্জ্বল চেহারা। হু হু করে উঠলো তিয়ার মানসপদ। হাত থেকে ফোনটা ফেলে দিয়ে অস্থির হয়ে পড়ল। একই ভুল করেছিল সে। কিছুক্ষণের মাঝে বাচ্চাদের হইগুলোর কর্ণপাত হলো। বর এসেছে ধ্বনিতে মুখরিত চারপাশ। এখন শুধু তিয়াকে ডেকে নেওয়ার অপেক্ষা। নদীর ধারে বসে ইটে দিল ছুটছে আওয়ান। কোনো অনুভূতি নেই। সময় পরন্ত বিকেলের মাঝামাঝি। সবকিছু ঠিক থাকলে এতক্ষণে তিয়ার বিয়ে হয়ে যাওয়ার কথা। ফোনটা সুইচ অফ করে রেখেছে যাতে কেউ কোনো তথ্য দিতে না পারে। সহ্য হবে না। অর্ডার সময় পার করে মধুপ্রিয়ার আগমন হল। অনেকটা সময় জুড়ে আড়াল থেকে সে দেখছিল বিধ্বস্ত আওয়ানকে। দুজনের মাঝে ভালোই দৌড় হল। কারোর প্রকৃতি বুঝেও তাকাল না আওয়ান। আনমনে পানিকে ঢেউ ছুটে লাগলো। কি সুন্দর করে ঢেউ খেয়ে পানির সাথে মিশে যায়। এই সৌন্দর্যের কারণ খুঁজতে কি অনুভব হলো সেটা অসাধ্য। সৃষ্টিকে অনুভব করা যায়, তবে রহস্য উন্মোচন করতে গেলে পাগল হয়ে যেতে হয়। লোকে সাত করে বলে না বিজ্ঞানীরা পাগল হয়, তবে আমার তো বিজ্ঞানী না। এই সাধারণ ভাবনার ফলে কি তাকে পাগল সম্বোধন করা হবে? হতেও পারে মাথা নির্ভরগুলো ঠিকঠাক কাজ করছে না। যে কি করছো? সেটা তো দেখলামই, তবে এই সময়ে তোমার এইখানে থাকা উচিত। তাহলে কোথায় যাব? টিয়াপুর বিয়ে দেখতে গেলে না যে? তুমিও তো দেখোনি। আমি তো বিজি ছিলাম, মাত্রই আসলাম। বলেছিলাম তো। ও তাই তো, তুমি বিজি ছিলে। একটা কথা বলবে আওয়ান? বলো। টিয়াপুকে ভালোবাসো? সহজ একটা প্রশ্ন, যার উত্তর খুবই সোজা, তবে আমানের কাছে সূর্য পর্বতের নাম মনে হলো। মধুপ্রিয়ার প্রশ্নে ভিতর সন্তুষ্ট নয় সে, তবে কোথাও জ্বালা করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তিয়াশা অন্য কারণে সংরক্ষিত, আর সামনে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো ছুটছে সে এককালীন প্রেমিকাও। বলা উচিত যে এখনো প্রেমিকা, তবে স্বঘোষিতভাবে বিচ্ছেদ ঘটেছে আওয়ান। আকাশের কাঠফাটা রোদে গায়ের চামড়া ঈশ্বর জ্বালাপোড়া করছে, তবে ভালোই লাগছে এখানে। টিয়াপুর সাথে কথা বলবে আওয়ান? না। কেন? যে আমার নয় তার প্রতি মায়া বাড়িয়ে কি লাভ মধুপ্রিয়া? মধুপ্রিয়া আওয়ান তাকে প্রথমবারের মতো পুরো নামে সম্বোধন করলো। এতেই বোঝা যায় ভালোবাসার কতটা খাদ মিশে আছে। ছেলেটা চোখ মুখ বলে যাচ্ছে আমি ভালোবাসি টিয়াকে, খুব বেশি ভালোবাসি পাগলিটাকে। মধু আড়াল করলো নিজেকে, গলা ধরে আসছে বারবার, শুকিয়ে যাতা অবস্থা, কান্না পাচ্ছে খুব। আওয়ানের চোখ মুখে লেগে থাকা তিয়াশার প্রতি গভীরটা মধুকে ভেঙে ঘুরিয়ে দিচ্ছে একটু একটু করে। প্রচন্ড কান্না আসতে চেয়েও কোনো এক নাম জানা বাধা তাকে আটকে ধরলো। আওয়ানের চোখ থেকে এক ফোঁটা জল পড়তে না পড়ল না। কোনো বিশেষ পদ্ধতিতে চোখের পানি শুকতে পারে চোখে মাঝে। পকেট থেকে টিয়ার ছবি বের করে সেগুলো উপর জমে থাকা ধুলোবালি মুছে বলল, জানো বন্ধু, ভালোবাসা খুব খারাপ জিনিস, মিথ্যে বলবো না। তোমার প্রতি আমার যে অনুভূতি সেটা ভালো লাগা, তবে ভালোবাসা তিয়ার জন্যই লুকিয়েছিল। তোমার এলোকেশ আর সুন্দরী মুখমণ্ডল হয়তো ক্ষণিকের জন্য আমায় আকৃষ্ট করেছে। আমি নিজের ভুল কিংবা অন্যায় স্বীকার করতে দ্বিধাবোধ করছি না, কারণ এতে পাল্টে যাবে না সমস্তটা। দীর্ঘ 6 বছরের বন্ধুত্ব কখন যে ভালোবাসাতে রূপান্তর হয়েছিল আমি সত্যিই জানি না। প্রথম দিকে তো তিয়ার সাধারণ আকুতি আমি ফিরিয়ে দিয়েছিলাম, পরদিনই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ততক্ষণে তিয়া খুব করে মানিয়ে নিয়েছে নিজেকে। সে যথারীতি প্রত্যাখ্যান করেছে আমায়। আমি দোষ দিচ্ছি না কাউকে,
তবে আফসোস হয় খুব, লাল টুকটুকে শাড়ি পরিহিতা তিয়া আজ আমার ঘরে বউ হলেও হতে পারতো, তবে এখন সে অন্য কারো। আই এম সরি মধুপ্রিয়া, এতদিন যাবৎ তোমার সাথে অন্যায় করার জন্য। আমি সত্যি বুঝতে পারিনি আমি তোমার মোহে পড়েছি ক্ষণকালের জন্য। আসলে কখনো ভালোবাসা ছিলই না। কি নিষ্ঠুর স্বীকারোক্তি। মধুর গাল বেয়ে নেমে যাচ্ছে আমাদের দিকে তাকিয়ে কারো দোষ নেই। এই ভাগ্যকে স্বাচ্ছন্দ্যে না হলেও পাথর চাপা দিয়ে মেনে নিল মধু। সন্ধ্যার আজান পড়েছে। মধুপ্রিয়া আর আমান পাশাপাশি বসে আছে। দুজনেই বিচ্ছেদকে গায়ে জড়িয়ে নিচ্ছে। তবে মধু নিজের ভালোবাসার দাম দিবে আজ, যা সাজিয়ে এসেছে দুপুরে। আমানের কাঁধে হাত রাখলো সে, মলিন কণ্ঠে শুধালো, বাসায় যাবে না? তুমি যাও মধু, আমি পরে যাব। কি হয়েছে, তোমার জন্য অপেক্ষা করছে আওয়ান। অপেক্ষা? কি করবি অপেক্ষা? মধুর অধীর স্নেহ হাসে। ঘটনাটা তৎক্ষণাৎ চট করে মাথায় সাজিয়ে নিল আওয়ান। আনমনে ফুটে উঠল কয়েকখানি উজ্জ্বল হাসি। ছুটতে ছুটতে চলে এলো চিরচেনা নদীর পাড়ে। আলতা পায়ে পানির সাথে খেলা করছে একটি মেয়ে। আধারে স্পষ্ট নয় তার অপয়। আকাশে গর্জে ওঠা মেঘের ডাক। আওয়ান এগোনোর সাহস পেল না। তার পূর্বেই খিলখিল করে হাসতে লাগলো মেয়েটি। নিজের জীবনের সমস্ত পাঠ চুকিয়ে আওয়ানের কাছে এসেছে সে। খোলা চোখগুলো আলোড়ন সৃষ্টি করেছে। মুহূর্তে মেঘ গর্জন করে আহ্বান করলো গম্ভীর বৃষ্টি। আওয়ানের বুকের ভেতর ঝিমঝিম শব্দ হতে লাগলো। শ্বাসগুলো ভারী হয়েছে। তুমুল বৃষ্টিতে ভিজে গেল চোখ মুখ সহ প্রতিটি লোকগুপ। মেয়েটির খিলখিল হাসতে মাতোয়ারা ঘুবল। মেঘের গর্জনের সাথে অস্পষ্ট অবয়বের মেয়েটির কণ্ঠের অচেনা সুর বেজে এলো। মেঘের বন্ধু বৃষ্টি আর আমার বন্ধু তুই।